স্থিতিস্থাপকতার প্রাথমিক ধারণাতে যাওয়ার আগে আমরা দুটো বলের কথা বলবো। ধরো এখানে একটা রড একটা দেওয়ালের মধ্যে আটকানো আছে এইভাবে, ঠিক আছে? আমি এখানে যে বল প্রয়োগ করব, এই বল প্রয়োগ করলে এটা আমরা এক্সটার্নাল ফোর্স বলি, বাহ্যিক বল। এটার আরেকটা নাম হচ্ছে বিকৃতকারী বল। হ্যাঁ, ডিফর্মিং ফোর্স ইংরেজিতে বলে, ডিফর্মিং ফোর্স বা বিকৃতকারী বল। তাহলে এটা কে দিচ্ছে? বস্তুর উপর আমরা দিচ্ছি, বাহ্যিক বল এটা আর কি। তো বাহ্যিক বল প্রয়োগ করলে বস্তুটা তো বাড়বে, আমি ধরে নিচ্ছি এই রডটা একটু বেড়ে গেল, ঠিক আছে? এতখানি দৈর্ঘ্য বাড়লো তার। এই দৈর্ঘ্য বৃদ্ধির ফলে এটা আমি পরে এটাকে নাম দিব ডেল্টা এল নাম দিব। যাই হোক, দৈর্ঘ্য বৃদ্ধি হলো। এখন বাহ্যিক বলের পজিশনটা কিন্তু এইখানে, এফ এক্সটার্নাল এইখান থেকে শুরু হচ্ছে, বেড়ে গেল তো। বা ডিফর্মিং ফোর্স যেটা, সেটা হচ্ছে এইখানে। একটা বস্তুকে যখন আমরা বাইরের থেকে বল প্রয়োগ করে তার আকার বা আকৃতি বা দৈর্ঘ্য বা আয়তন পরিবর্তন করি, তখন ভেতরে একটা বলের উদ্ভব হয়, ভেতর থেকে আমাকে আবার টানবে এই বাহ্যিক বলের বিরুদ্ধে। এই বলটা কে দিচ্ছে? এই বলটা দিচ্ছে বস্তু। এই বলটাকে আমরা বলি প্রত্যানয়নকারী বল, রিস্টোরিং ফোর্স বলে, এফ আর। এটা ডিফর্মিং ফোর্স। ডিফর্মিং ফোর্স মানে বিকৃতকারী বল। এটা বাহ্যিক বল, বাইরের থেকে আমরা প্রয়োগ করি। আর এই বল প্রয়োগ করার ফলে বস্তুর মধ্যে একটা অভ্যন্তরীণ বলের সৃষ্টি হয়, ইন্টারনাল ফোর্স, যেটা এই বিকৃতকারী বলের বিরুদ্ধে কাজ করে, যার নাম দিলাম এফ আর। ইংরেজিতে বলা হয় রিস্টোরিং ফোর্স, প্রত্যানয়নকারী বল। তাহলে এটা প্রত্যানয়নকারী বল আর এটা হচ্ছে বিকৃতকারী বল, ঠিক আছে? এবার প্রত্যানয়নকারী বল কেন সৃষ্টি হয় এটা বোঝার জন্য আমরা একটা ছোট মডেল কল্পনা করি। বস্তুর ভিতরে প্রচুর অনুপরমাণু থাকে, তোমরা জানো, এবং এই অনুপরমাণু গুলোর মধ্যে আকর্ষণ বল থাকে। ধরো এইগুলো হচ্ছে অণু, আমি ফাঁকা ফাঁকা করে নিচ্ছি, এত দূরে দূরে তো অণু থাকে না। এই অণুগুলোর মধ্যে না আমরা কল্পনা করে নিচ্ছি পরস্পরের সঙ্গে স্প্রিং দিয়ে যুক্ত। এটা আমরা স্প্রিং মডেল বলি। দেখো এই অণুগুলোর সঙ্গে স্প্রিং যুক্ত আছে, এটা আমি ধরে নিচ্ছি। স্প্রিং এর মতো কাজ করে আকর্ষণ বলগুলি, বা বিকর্ষণও করে, কিন্তু আরো আছে এখানে, আর রাখবো না। এটা হচ্ছে বস্তুর অভ্যন্তরীণ স্ট্রাকচার, ভেতরের স্ট্রাকচার। এইবার স্প্রিং তো একটা সাম্যাবস্থায় থাকবে, একটা নির্দিষ্ট দৈর্ঘ্যে স্থির থাকবে। যদি আমি কোনো কারণে বাইরের থেকে বল প্রয়োগ করি বস্তুটার উপরে, তাহলে স্প্রিং কি হবে? প্রসারিত হবে, তাই না? স্প্রিং প্রসারিত হলে এবার আমি যদি বাহ্যিক বল বা বিকৃতকারী বলটা ছেড়ে দেই, রিমুভ করে দেই, টেনে আমি ছেড়ে দেই, আগের অবস্থায় যাবে। কেন আগের অবস্থায় যায়? স্প্রিং ছেড়ে দিলে কি হয়? আগের অবস্থায় যায়। এই আগের অবস্থায় যাচ্ছে কেন? নিশ্চয়ই ভেতরে একটা বল তৈরি হচ্ছে স্প্রিং প্রসারিত হওয়ার জন্য। তাহলে স্প্রিং প্রসারিত হওয়ার জন্য ভেতরে একটা বল তৈরি হচ্ছে, যেটা নাকি আণবিক আকর্ষণ বল। এটা আণবিক আকর্ষণ বল। তাহলে এখানে রিস্টোরিং ফোর্স যেটা বলা হলো, এটাই রিস্টোরিং ফোর্স, যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল। অণুর মধ্যে বল কিসের জন্য হয়? ইলেকট্রন প্রোটনের জন্য হয়। সেই জন্য এটাকে আমরা তড়িৎ চুম্বকীয় বল বলবো। বোঝা গেল? আচ্ছা, আমি যদি সংকুচিত করার চেষ্টা করি বাইরের থেকে বল প্রয়োগ করে বস্তুকে, এটাই বস্তু তো, আমি যদি সংকুচিত করি তাহলে স্প্রিং কি হবে? সংকুচিত হবে, তাই না? এবার স্প্রিং যে রিস্টোরিং ফোর্স দিবে সেটা কোন দিকে? বাইরের দিকে দিবে। ছেড়ে দিলে বাইরের দিকে আসবে, এরকম বড় হয়ে যাবে। তাহলে একটা বিষয়, এই অণুগুলির মধ্যে পারস্পরিক অবস্থান একটা নির্দিষ্ট জায়গাতে থাকে, যেটাকে সাম্য অবস্থান বলি। আমি যদি এই অণুগুলির পারস্পরিক অবস্থান বাইরের থেকে বল প্রয়োগ করে চেঞ্জ করার চেষ্টা করি, অবস্থান পরিবর্তন করার চেষ্টা করি, অবস্থান আমি দূরে নিয়ে নিচ্ছি, তাহলে তখন কি বল ক্রিয়া করবে? আকর্ষণ বল। আবার যদি আমি কাছাকাছি নিয়ে নিই, তখন কি বল ক্রিয়া করবে? তাহলে অণুগুলির মধ্যে একটা আকর্ষণ বল থাকে, বিকর্ষণ বল থাকে। সাম্যাবস্থায় থাকে প্রথমে, ওই সাম্যাবস্থায় যদি আমরা বিঘ্নিত করে কাছাকাছি নেওয়ার চেষ্টা করি অণুগুলোকে, তাহলে বিকর্ষণ বল ক্রিয়া করবে। আবার যদি আমি টেনে ওই সাম্যাবস্থান থেকে বিঘ্নিত করে দূরে নেওয়ার চেষ্টা করি, আবার আকর্ষণ বল ক্রিয়া করবে। এই আকর্ষণ বিকর্ষণ বলের ক্রিয়ায় এরা সাম্যাবস্থায় থাকে। এই সাম্যাবস্থান বিঘ্নিত করলেই বস্তুর মধ্যে অভ্যন্তরীণ বলের উদ্ভব হয়। এই অভ্যন্তরীণ বলের উদ্ভবের কারণটাই তাহলে আণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল। সেটাকেই আমরা বলছি এখানে কি বল? এফআর, রিস্টোরিং ফোর্স বা প্রত্যানয়নকারী বল। বোঝা গেল? তাহলে এই দুইটা বলের ডেফিনেশন আমরা আগে লিখি ছোট করে। লেখো, বিকৃতকারী বল, বাহ্যিক বল যা বস্তুর আকার, আকৃতি
বা দৈর্ঘ্য, আচ্ছা আকার আকৃতি কমা, এগুলো কমা দাও, দৈর্ঘ্য বা আয়তন পরিবর্তন করে। তাহলে এই বাহ্যিক বলটা আমরা প্রয়োগ করছি বাইরের থেকে, এটা বস্তুর আকার আকৃতি দৈর্ঘ্য বা আয়তন পরিবর্তন করে। শুধু লিখলে হবে? অ্যাকুরেট হলো? আচ্ছা পরিবর্তন তো নাও করতে পারে, আমি এমন বল দিচ্ছি পরিবর্তন হলো না, তাহলে কি আমি বিকৃতকারী বল প্রয়োগ করি নাই? করছি। তাহলে আমি কি লিখবো বলতো? পরিবর্তন করে বা করার চেষ্টা করে, পরিবর্তন করে বা বা করার চেষ্টা করে, ব্যাস হয়ে গেল। এটাকে আমরা ডিফর্মিং ফোর্স এফডি তোমরা লিখতে পারো। আরেকটা কি বল বললাম? প্রত্যানয়নকারী বল। প্রত্যানয়নকারী বলটা কি? তাহলে বস্তুর আকার বা আকৃতি পরিবর্তন করলে আণবিক আকর্ষণ বা বিকর্ষণ বলের জন্য একটি অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। একে প্রত্যানয়নকারী বল বলে। আচ্ছা শোনো, এবার একটা বস্তুর আমি আকৃতি পরিবর্তন করলাম, দৈর্ঘ্য চেঞ্জ বা আয়তন চেঞ্জ আমরা একটু করলাম, করলে আমি এই বস্তুটার দৈর্ঘ্য পরিবর্তন করছি বল প্রয়োগ করে। তাহলে এক্সটার্নাল ফোর্স দিচ্ছি, এটা হচ্ছে ডিফর্মিং ফোর্স, আর এটা হচ্ছে এফ আর রিস্টোরিং ফোর্স বা রিফর্মিং ফোর্স বলতে পারো, আগের অবস্থায় নিয়ে আসে যে ফোর্সটা। তাহলে আমি এফ ডি প্রয়োগ করছি, এখানে এফ আর সৃষ্টি হচ্ছে। ঠিক যখন আমি টেনে ধরে আসি বস্তুটাকে, দৈর্ঘ্য বৃদ্ধি করা হচ্ছে কিন্তু টেনে ধরে আসি, তখন দুইটা বল সমান না। তাহলে আমি বলতে পারি না সাম্যাবস্থায় বিকৃতকারী বল আর প্রত্যানয়নকারী বল পরস্পর সমান। এবার যদি ছেড়ে দেই তাহলে কি হবে? ছেড়ে দেওয়া মানে কোন ফোর্সটা থাকলো না? বিকৃতকারী বলটা থাকলো না। তাহলে এই বলের জন্য, প্রত্যানয়নকারী বলের জন্য বস্তু আগের অবস্থায় ফিরে যায়। তাহলে আমরা এখানে একটা কথা লিখে দিই, সেটা হচ্ছে সাম্যাবস্থায়, প্যারা চেঞ্জ করে, সাম্যাবস্থায় এফ আর ইকুয়াল টু এফ ডি। হ্যাঁ, বাহ্যিক বল আর প্রত্যানয়নকারী বল দুইটা সমান। এখন আমরা পড়বো স্থিতিস্থাপকতা সংজ্ঞা। স্থিতিস্থাপকতা কাকে বলে? ক্লাস 9 এর পড়া, বলো দেখি, কারো মনে আছে নাকি? কোনো বিকৃত বস্তু যে ধর্মের কারণে তার কনফিগারেশন রিগেইন করে, মানে আগের অবস্থায় ফিরে আসে, সেই ধর্মকে আমরা বলি স্থিতিস্থাপকতা। বাস এটুকু লিখলেই হবে, ছোট করেই লেখো। যে ধর্মের জন্য বিকৃত বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসে। এখন দেখো, বস্তু যে সবসময় পূর্বের অবস্থায় ফিরে আসে তা কিন্তু না। তোমরা প্রাত্যহিক জীবনে এটা অনেক লক্ষ্য করছো, সবসময় পূর্বের অবস্থায় ফিরে আসে না। একটু ব্যাপারটা বুঝে নাও। ধরো একটা দণ্ড, বোঝার জন্য আঁকতে হবে না, আমি অল্প বল প্রয়োগ করছি, ধরো আমি বলের মান 1 নিউটন দিচ্ছি, তাহলে অল্প দৈর্ঘ্য বৃদ্ধি হবে। আবার ছেড়ে দিলে কি হবে? আগের অবস্থায় ফিরে যাবে, প্রাথমিক দৈর্ঘ্য ফিরে পাবে। আমি বল বৃদ্ধি করে 2 নিউটন দিচ্ছি, তাহলে একটু বেশি দৈর্ঘ্য বৃদ্ধি হবে। আবার বল ছেড়ে দিলে কি হবে? আগের অবস্থায় ফিরে যাবে। 3 নিউটন দিচ্ছি, আরেকটু বল বাড়িয়ে দিলাম, আরেকটু দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে। এবারও যদি বাহ্যিক বল ছেড়ে দেই, আগের অবস্থায় ফিরে যাবে। এবার মনে করো 4 নিউটন বল দিলে দৈর্ঘ্য বৃদ্ধিটা বেশি হবে আগের তুলনায়, এইবার ছেড়ে দিলে কিন্তু ঠিক আগের অবস্থায় ফিরে যাবে না। তাহলে একটা নির্দিষ্ট মানের বেশি বল প্রয়োগ করলে বস্তু আগের অবস্থায় ফিরে যায় না। যে পর্যন্ত বস্তু আগের অবস্থায় ফিরে যাচ্ছে এটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা, আর বস্তুর ধর্মটাকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক ধর্ম, বা বস্তুটাকে বলা হবে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তাহলে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে? বিকৃতকারী বল মানে ডিফর্মিং ফোর্স অপসারণ করলে বস্তু যদি ঠিক পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে আমরা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলবো। যে বল পর্যন্ত বস্তু পূর্ণ স্থিতিস্থাপকতা প্রদর্শন করে সেই বলটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। তাহলে আমরা এখন পূর্ণ স্থিতিস্থাপক বস্তু ও স্থিতিস্থাপক সীমা। বাহ্যিক বল অপসারণ করলে
যদি বস্তুটি ঠিক ঠিক কথাটা লিখতে হবে, ঠিক পূর্বের অবস্থায় ফিরে আসে, তবে ওই বস্তুকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে। আচ্ছা, পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর উদাহরণ হিসাবে আমরা দিতে পারি ইস্পাত, কোয়ার্টজ, ইত্যাদি। এবার স্থিতিস্থাপক সীমা, বলের যে সীমা পর্যন্ত বস্তু পূর্ণ স্থিতিস্থাপকতা প্রদর্শন করে, তাকে আর লিখলাম না, তাকে স্থিতিস্থাপক সীমা বলে। আচ্ছা, নেক্সট কয়েকটা সংজ্ঞা পড়ব, এখান থেকে ইম্পর্টেন্ট বিষয় শুরু হচ্ছে। প্রথমে হচ্ছে পীড়ন। পীড়ন মানে হচ্ছে, ধরো এই বস্তুটার ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এখানে আমি এফ এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করছি, এফই ধরলাম। ভেতরে অ্যাকচুয়ালি এফ আর উৎপন্ন হবে, বাইরের থেকে আমরা এফ ডি প্রয়োগ করলে, এই তো ব্যাপারটা। এবং তার ফলে এটার দৈর্ঘ্য বৃদ্ধি বা আয়তনের পরিবর্তন এগুলো হতে পারে। পীড়ন মানে হচ্ছে এই যে অভ্যন্তরীণ বল, মানে প্রত্যানয়নকারী বল, ভেতরের বলটাকে কিন্তু বলা হবে, একক ক্ষেত্রফলে কত সেটাকে বলা হবে পীড়ন। তাহলে পীড়নের সংজ্ঞা, একক ক্ষেত্রফলে উদ্ভূত বা উৎপন্ন প্রত্যানয়নকারী বল, বাস হয়ে গেল প্রত্যানয়নকারী বল। তার মানে পীড়ন, দেখো আমি লিখবো অ্যাকচুয়ালি প্রত্যানয়নকারী বল বাই ক্ষেত্রফল, একক ক্ষেত্রফল বলছে তো, ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, সাম্যাবস্থায় প্রত্যানয়নকারী বল আর প্রযুক্ত বল সমান তো, মানের দিক থেকে সাম্যাবস্থায় কিন্তু প্রযুক্ত বল তুমি এখানে লিখতে পারো, কিন্তু সংজ্ঞা না এটা। অঙ্কের জন্য আমরা প্রযুক্ত বল দিয়ে অঙ্ক করতে পারবো। আচ্ছা, এখন দেখো তো সাম্যাবস্থায় প্রযুক্ত বল আর প্রত্যানয়নকারী বল সমান হয়, সেই জন্যই লেখা হলো। প্রযুক্ত বল বলতে ডিফর্মিং ফোর্স এফ ডি, প্রত্যানয়নকারী বল হচ্ছে এফ আর। আচ্ছা বলো, পীড়নের একক দেখতে পাচ্ছ, বল বাই ক্ষেত্রফল, নিউটন পার মিটার স্কোয়ার। হ্যাঁ, এটাকে অনেক সময় পাস্কালও বলে, এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, মাত্রা পীড়নের, বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। তাহলে এখানে বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা যদি আমি করি, বলো বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, আরে সহজ তো, ভর ইন্টু ত্বরণ, ত্বরণ হচ্ছে এল টি টু দি পাওয়ার -2 বাই ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার। তাহলে কত হলো, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে আমাদের পীড়নের মাত্রা। পীড়নের মাত্রা, চাপের মাত্রা একই। আচ্ছা, এবার দেখো এই পীড়ন কত প্রকার, পীড়নের প্রকারভেদ কত প্রকার হয়। পীড়ন মূলত 3 প্রকার। 1 নম্বর অনুদৈর্ঘ্য পীড়ন। সংজ্ঞা কি লিখবে, দৈর্ঘ্য পরিবর্তনের জন্য উদ্ভূত পীড়ন, ছোট করে বললে আর কি। আর পীড়ন মানে কি, উদ্ভূত বল বাই ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য পরিবর্তনের জন্য উদ্ভূত পীড়ন, এটাকে বলছি আমরা অনুদৈর্ঘ্য পীড়ন। একটা ইম্পর্টেন্ট কথা বলি, অনুদৈর্ঘ্য পীড়ন যখন বার করতে হবে তখন কিন্তু বল বাই ক্ষেত্রফল তো পীড়ন, বল নিতে হবে যেটা তলের সঙ্গে লম্বভাবে থাকবে সেই বল। তাহলে সেই জন্য আমি এই ক্ষেত্রে অনুদৈর্ঘ্য পীড়নের ইম্পর্টেন্ট একটা কথা বলি, অঙ্ক নালে ভুল হবে। দেখো এক্ষুনি বলবো, একটা জয়েন্টে অঙ্ক আসছিল, ছোট্ট অঙ্ক, তলের লম্বভাবে বল, তলের লম্ব ভাবে প্রযুক্ত বল তুমি লিখতে পারো, অসুবিধা নেই। মান তো অ্যাকচুয়ালি প্রত্যানয়নকারী বল বাই ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল, যে তলে বলটা প্রয়োগ করা হচ্ছে। তার মানে এইটা অ্যাকচুয়ালি এফ, এইভাবে একটা চিহ্ন দাও, পারপেন্ডিকুলার ফোর্স বাই এ,
হ্যাঁ, এটা কেন বললাম, নাহলে ভুল হতো। দেখো কিরকম ভুল হতো। ধরো একটা আয়তাকার ব্লক, সাপোজ এই ব্লকটার এই তলের সঙ্গে 30 ডিগ্রি কোণে বল প্রয়োগ করা হচ্ছে, মনে করো 50 নিউটন। একটা বল প্রয়োগ করা হচ্ছে তলের সঙ্গে 50 নিউটন। এই ব্লকটার দৈর্ঘ্য মনে করো 5 মিটার, প্রস্থ মনে করো 3 মিটার। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। যদি বলা হয় অনুদৈর্ঘ্য পীড়ন কত বাই তলের ক্ষেত্রফল, তল কোনটা? এটা তল তো আমার এটা। তাহলে এই দিকে একটা উপাংশ নিতে হবে 50 নিউটনের, এই দিকের উপাংশ দরকার নেই আমার। হ্যাঁ, দরকার আছে পরে, পরে আমরা দেখবো এই 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 উপাংশটা কি কাজ করবে। তাহলে এইটা হচ্ছে cos 50 cos 30, আর এটা হচ্ছে 50 sin 30। তাহলে এই 50 sin 30 এই বলটাই হচ্ছে তোমার লম্ব হবে, না হইলো না? এটা এই বলটা নিয়ে পীড়ন বার করতে হবে। তাহলে এখানে 50 sin 30 বাই ক্ষেত্রফল কত? 5 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 3 মিটার। তলটার ক্ষেত্রফল 15, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে পীড়ন কত হলো? 50 sin 30 কে 50 sin 30 কে কি দিয়ে ভাগ? লম্ব বল হলো বাই ক্ষেত্রফল মানে 15 দিয়ে ভাগ। এইটা কিন্তু মনে রাখতে হবে। লম্ব উপাংশ দিয়ে মানে অনুদৈর্ঘ্য পীড়ন হয়। আমি অনুদৈর্ঘ্য পীড়নের কথা বলছি। নেক্সট আয়তন পীড়ন, নাম দাও 2 নম্বর, আয়তন পীড়ন। দেখো আয়তন পীড়ন অবশ্যই আয়তন পরিবর্তনের জন্য উদ্ভূত পীড়ন লিখি, আয়তন পরিবর্তনের জন্য উদ্ভূত পীড়ন, বাস এটাকে বলছি আমরা আয়তন পীড়ন। তাহলে আয়তন পীড়নের সূত্র কি হবে? বল বাই ক্ষেত্রফলই হবে। কিন্তু আয়তন পরিবর্তন কঠিন বস্তুর হয় না, আমরা ধরে নিই। দৃঢ় বস্তুর আয়তন কোনো পরিবর্তন হয় না। কার হয়? তরল বা গ্যাস, মেইনলি গ্যাস। আয়তন পীড়ন ব্যাপারটাই কিন্তু আসবে গ্যাসের জন্য বা তরলের জন্য, কঠিনের জন্য না। তাহলে দেখো এটা আমি এখানে, আচ্ছা এখানে লিখে দিচ্ছি, এটি প্রবাহীর ক্ষেত্রে প্রযোজ্য। প্রবাহী মানে তরল বা গ্যাস, এই পীড়নটা কঠিন বস্তুর না, ঠিক আছে? ব্র্যাকেটেই লিখে দিলাম। সেই জন্য দেখো আয়তন পীড়নের ফর্মুলা বল বাই ক্ষেত্রফল তো বটেই। বলো তো বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে যা পাওয়া যায়, গ্যাসের চাপ বলে না এটাকে, গ্যাসের জন্য প্রযোজ্য। তাহলে এটা আমরা গ্যাসের চাপ বলি, সেই জন্য এটাকে আমি চাপ পরিবর্তনও লিখতে পারি, চাপের পরিবর্তন। আয়তন পীড়ন মানেই হচ্ছে চাপের পরিবর্তন, ব্যাস কত চাপ পরিবর্তন হলো। আচ্ছা আয়তন পীড়নের একক কি আলাদা হবে নাকি? সবই বল বাই ক্ষেত্রফল, নিউটন পার মিটার স্কয়ার সবই। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের নম্বর 3 ক্রিন্তন পীড়ন। লেখো যে পীড়ন, হ্যাঁ তাড়াতাড়ি লেখো, যে পীড়ন বস্তুর শুধুমাত্র শেপ পরিবর্তন করে। শেপ, শেপ মানে কি? আকৃতি, আকার না কিন্তু। যে পীড়ন বস্তুর আকৃতি পরিবর্তন করে, যেমন দেখো আমি একটা ছবি আঁকি তাহলে বুঝতে পারবে। ধরো এখানে একটা আমি চোঙ নিলাম, এটা চোঙের উপরিতল। আচ্ছা দেখো একটা চোঙ, নিচের তলটাকে ফিক্সড আমি বসিয়ে রাখলাম, আর উপরের তলে আমি এই দিকে বল প্রয়োগ করলাম। স্পর্শকীয় বল বলে, বলটা কোন দিকে হচ্ছে? তলের সঙ্গে কিভাবে? সমান্তরাল, সেই জন্য একটা সমান্তরাল চিহ্ন দিলাম। এইবার দেখো এটার ক্ষেত্রফল, উপরের তলের ক্ষেত্রফল মনে করো এ, তাহলে এই বলকে এই ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে পাওয়া যাবে কি? ক্রিন্তন পীড়ন পাওয়া যাবে। আচ্ছা এটা এই বলটা এই বস্তুর আকৃতি পরিবর্তন করবে তো? কিরকম আকৃতি পরিবর্তন হবে? বস্তুটা এই অবস্থায় ছিল, এই অবস্থা থাকবে না তো, ওরকম ভাবে বল প্রয়োগ করলে এরকম ভাবে সরে যাবে না এই বলের জন্য? এই যে আকৃতি পরিবর্তন হলো, তাহলে আকৃতি পরিবর্তনের জন্য তলের সঙ্গে সমান্তরাল ভাবে প্রযুক্ত বল বাই ওই তলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে আমাদের ক্রিন্তন পীড়ন। তাহলে ক্রিন্তন পীড়নের সূত্র লিখি, ক্রিন্তন পীড়ন ইকুয়াল টু তলের সমান্তরালে বল বা স্পর্শকীয় বল, এটাকে স্পর্শকীয় বল বলে, উপরে আর নিচে তো তলের ক্ষেত্রফল। আর তুমি যদি সিম্বলিক্যালি দেখো তাহলে এ প্যারালাল বাই ক্ষেত্রফল, প্যারালাল সাইন এটা
সমান্তরাল চিহ্ন। হ্যাঁ, এখন ওই ছবিতে দেখো, ওই ছবিতে আমরা অনুদৈর্ঘ্য পীড়ন কি করে বার করে, লম্ব বলটা নিতে হবে বাই ক্ষেত্রফল। এবার যদি বলা হয় এই তলের উপর স্পর্শকীয় পীড়ন বা কৃন্তন পীড়ন, কৃন্তন পীড়নের আরেকটা নাম স্পর্শকীয় পীড়ন। হ্যাঁ, কৃন্তন পীড়ন কত, কস উপাংশটার প্যারালাল বলটা নিতে হবে, তলের সঙ্গে সমান্তরাল দিকে যে বলটা সেটা কত, 50 cos 30 কে আমি ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, ব্যাস হয়ে গেল। তাহলে একই ছবির মধ্যে দুটো পীড়ন চাইতে পারে, তাহলে লম্ব দিকের বল দেওয়া হয় অনুদৈর্ঘ্য পীড়ন, আর তলের সমান্তরালের বল দেওয়া হয় কৃন্তন পীড়ন। ব্যাস এইটুকুই মেন বিষয় ছিল। পীড়নের পর পরবর্তী রাশি হচ্ছে আমাদের বিকৃতি। বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে বস্তুর আকার, আয়তন বা দৈর্ঘ্যের পরিবর্তন হয়, এই পরিবর্তনটাকে আমরা বিকৃতি বলি। কিন্তু এটাকে আমরা মেজার করতে পারি, মেজারেবল মানে পরিমাপযোগ্য। এই পরিমাপটা কত হয় সেই বিকৃতির পরিমাপটা বলছি। বিকৃতি বস্তুর মাত্রার পরিবর্তন। আচ্ছা, এইখানে মাত্রা বলতে কিন্তু ওই মাত্রা না, একক মাত্রা না। তাহলে কি মাত্রা বলতে এখানে দৈর্ঘ্য, মাত্রা বলতে এখানে আয়তন, এটা মাত্রার পরিবর্তন। ক্লাস 9 ছিল তো, মাত্রা দিয়েছিল বা এই প্রাথমিক মাত্রা, এটা মানে কি হলো, এটাই সংজ্ঞা। এবার সংজ্ঞাটাকে বোঝো। মাত্রা বলতে কি বললাম, এখানে দৈর্ঘ্য হতে পারে, আয়তন হতে পারে। তাহলে তার মানে দেখো তো, একটা বিকৃতি আমি বলতে পারি না বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, এটা একটা বিকৃতি, এটাকে বলবো আমরা অনুদৈর্ঘ্য বিকৃতি। বস্তুর আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন, কি বলবো, আয়তন বিকৃতি। বলো এখন একক কি হবে, বিকৃতির একক কি হবে? হ্যাঁ, একক নাই তো, না, একক বিহীন। কারণ উপরে দৈর্ঘ্যের পরিবর্তন, নিচে দৈর্ঘ্য, উপরেও একটা দৈর্ঘ্য নিচেও একটা দৈর্ঘ্য, তাহলে বিকৃতি হচ্ছে একক বিহীন। আচ্ছা, এবার বিকৃতির প্রকারভেদ, এটাও আমাদের 3 রকমই আসবে। হেডিং দিলাম, প্রথম হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, অ বি এরকম লিখলাম। হ্যাঁ, সমান সমান দৈর্ঘ্যের পরিবর্তন বাই কি হবে, প্রাথমিক দৈর্ঘ্য, ব্যাস। দৈর্ঘ্যের পরিবর্তনকে আমরা ডেল্টা এল দিয়ে লিখবো, আর প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে এল। বোঝাই যাচ্ছে কোনো একক থাকবে না, উপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য। যখন দৈর্ঘ্যের পরিবর্তন হবে তখন অনুদৈর্ঘ্য বিকৃতি। 2 নম্বর আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি মানে আয়তন পরিবর্তন বাই প্রাথমিক আয়তন। তুমি এটার জন্য একটা ছবি আঁকতে পারো, দৈর্ঘ্যের পরিবর্তন, এরকম একটা ছবি আঁকতে পারো। এখানে বল প্রয়োগ করা হচ্ছে, বস্তুটা এতখানি বেড়ে গেল মনে করো, এইটা হচ্ছে এল দৈর্ঘ্য, এইটা হচ্ছে ডেল্টা এল দৈর্ঘ্য, এতখানি দৈর্ঘ্য বৃদ্ধি পেল, প্রযুক্ত বল এফ, তাহলে বিকৃতি হচ্ছে ডেল্টা এল বাই এল। বোঝা গেল তো? ছবি আঁকতেও পারো, নাও আঁকতে পারো, কোনো ব্যাপার না। হ্যাঁ, আয়তন বিকৃতি বলো কি হবে, আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন, বাস, সহজ পড়া। তাহলে আয়তন বিকৃতি, আয়তন পরিবর্তন বাই প্রাথমিক আয়তন। আচ্ছা, এটাও কিন্তু ফ্লুইড প্রবাহীর ক্ষেত্রে প্রযোজ্য। আয়তন পরিবর্তনকে ডেল্টা ভি, প্রাথমিক আয়তন ভি। হ্যাঁ, ধরো এখানে রাবার বল একটা, ভেতরে গ্যাস আছে, বাইরের থেকে বল প্রয়োগ করছে, প্রাথমিক আয়তন ছিল ভি, আয়তনের পরিবর্তন ডেল্টা ভি। বলো তো, চারপাশ থেকে বল প্রয়োগ করার ফলে এটা ছোট হয়ে গেল, এখানে একটা বলের আয়তন বা গ্যাস ভর্তি একটা বেলুনের আয়তন ভি, চারপাশ থেকে বল প্রয়োগ করা হলো, ডেল্টা ভি আয়তন তার কমলো। তাহলে আমি জিজ্ঞেস করছি, তাহলে কি এই ভেতরের আয়তনটা ডেল্টা ভি, এই আয়তনটা কি ডেল্টা ভি? বাইরেরটা যতখানি কমলো এইটা হচ্ছে ডেল্টা ভি, তাই না? তাহলে এই আয়তনটা কত, ভি ছিল, ডেল্টা ভি কমে গেল, ভি মাইনাস ডেল্টা ভি, তাহলে আয়তন তো ভি মাইনাস ডেল্টা ভি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এগুলো এই কনসেপশন গুলো যেন ভুল না হয়। তাহলে এখানে আয়তন পরিবর্তন বাই প্রাথমিক আয়তন হলো। নেক্সট, কৃন্তন বিকৃতি। ওই যে পীড়ন যেরকম 3 রকম ছিল, বিকৃতিও ওরকমই 3 রকম। 3 নম্বর কৃন্তন বিকৃতি। কৃন্তন বিকৃতি হচ্ছে বস্তুর আকৃতি পরিবর্তনের জন্য যে বিকৃতি হয়,
আচ্ছা, এটা এইভাবেই লিখলাম। দেখো ব্যাপারটা বোঝাচ্ছি। একটু আগে আকৃতি পরিবর্তনের একটা ছবি আমি ড্র করছিলাম, একটা চোঙ। নিচের বেসটাকে একই জায়গায় রেখে চোঙের উপরিতলে ট্যানজেনশিয়াল বা স্পর্শকীয় বল প্রয়োগ করলে এটা এই অবস্থায় চলে আসে, বেঁকে যায়। এখন এর অবস্থানটা এরকম বেঁকে গেল। এইখানে যত কোণ ঘুরে গেল, ফাই কোণ ধরলাম, এই ফাই কোণটাকে আমরা বলবো কোণ অ্যাকচুয়ালি ক্রিন্তন বিকৃতি। হ্যাঁ, তাহলে ক্রিন্তন বিকৃতি তার সূত্র অ্যাকচুয়ালি কত কোণে টুইস্ট হয়, মোচড়, যত কোণে মোচড় হয় সেটাকে আমরা বলি ক্রিন্তন বিকৃতি। 5 কোণ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ, এটা তো জানো। আমি এই দৈর্ঘ্যটাকে বললাম ডেল্টা এল, আর এই দৈর্ঘ্যটাকে বললাম এল, তাহলে চাপ বাই ব্যাসার্ধ কত হলো? এটাকে তুমি একটা বৃত্তচাপ ধরে নাও, চাপ ডেল্টা এল, ব্যাসার্ধ কত? এটা ব্যাসার্ধ, এল হচ্ছে ব্যাসার্ধ। এটাকে অনেক সময় ডেল্টা এল বাই এলও লেখে। মনে রাখবে ক্রিন্তন বিকৃতি কোণ অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই তিনটা বিকৃতি হলো। হ্যাঁ, তারপরে দেখো হুকের সূত্র, হুকস ল। বলো, মুরগি আগে না ডিম আগে? বলতে পারবে না, তাই তো? এগুলোর কোনো অ্যান্সার হয় না, কিন্তু এখানে আমি একটা সাইন্টিফিক প্রশ্ন জিজ্ঞেস করবো, সেটার অ্যান্সার হবে অবশ্যই। পীড়ন আগে না বিকৃতি আগে? পীড়ন আগে মানে পীড়ন দিলে বিকৃতি হয়? হ্যাঁ, না, বিকৃতি আগে। বিকৃতি হলে পীড়ন তো ভেতরের বল, তা ও আমাকে বাধা দিচ্ছে যে বলে, ও কখন বাধা দিবে? আগে বিকৃত করলেই তো ও বাধা দিবে, তাই না? যদি বাহ্যিক বল হতো পীড়ন, তাহলে পীড়ন আগে বিকৃতি পরে। কিন্তু ভেতরের বল সৃষ্টি হবে কখন? বিকৃতি না হলে ভেতরের বল সৃষ্টি হবেই না। তাহলে বিকৃতি আগে, পীড়ন পরে। কিন্তু সেই জন্য একটা প্রশ্ন আসে, পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক? বিকৃতি মৌলিক, কারণ পীড়ন বিকৃতির উপর নির্ভর করে। পীড়ন বিকৃতির উপর নির্ভর করে, বিকৃতি পীড়নের উপর নির্ভর করে না। সাইডে একটু লিখে নাও, একটা নোটে, একটা নোট সাইডে। হুকের সূত্র পরে আসি। পীড়ন ও বিকৃতির মধ্যে প্রশ্ন আসে এটা, বিকৃতি মৌলিক, তার মানে আগে বিকৃতি। পীড়ন বিকৃতির উপর নির্ভর করে। তাহলে এটা নোট হিসাবে তোমরা একটু সাইডে লিখে নাও। এবার হুকের সূত্র আসি। হুকের সূত্র আমাদের বললো, তোমরা জানো তো সবাই, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি পরস্পর সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সমানুপাতিক বিকৃতি, এটাই হুকের সূত্র। পীড়ন আর বিকৃতি সমানুপাতিক এটা লিখলে কিন্তু হুকের সূত্র যদি আসে তাহলে কিন্তু হবে না, ওই স্থিতিস্থাপক সীমার মধ্যে কথাটা দিতেই হবে কিন্তু। অর পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু কি হবে? একটা ধ্রুবক হবে। এই ধ্রুবককে আমরা ই দিয়ে লিখব। একে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। যদি বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। আলাদা করে লিখে দেওয়ার ব্যাপার নেই স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে। বলো, ই এর একক কি হবে? একদম পীড়নের একক, বিকৃতির কোনো এককই নাই, তাহলে নিউটন পার মিটার স্কয়ারই হবে। মাত্রা কি হবে? একই, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছিল মাত্রা। তাহলে পীড়নের যা মাত্রা, স্থিতিস্থাপক গুণাঙ্কেরও মাত্রা একই। নেক্সট, হ্যাঁ, এবার দেখো পীড়ন 3 প্রকার, বিকৃতিও 3 প্রকার, আবার স্থিতিস্থাপক গুণাঙ্কও 3 প্রকার। ই এর প্রকারভেদ লেখো, হেডিং দাও, ই এর প্রকারভেদ। এটাও 3 রকম। 1 নম্বর ইয়ং গুণাঙ্ক বা অনুদৈর্ঘ্য বিকৃতি গুণাঙ্ক। কি মনে পড়ে? ইয়ং গুণাঙ্ক ওয়াই দিয়ে লেখা হয় ডিরেক্টলি। ইয়ং গুণাঙ্ক হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। যখন দৈর্ঘ্য বরাবর মানে দৈর্ঘ্য বৃদ্ধি হবে তখন পীড়ন বাই বিকৃতি হচ্ছে ইয়ং গুণাঙ্ক। আচ্ছা, বলো অনুদৈর্ঘ্য পীড়ন এফ পারপেন্ডিকুলার বাই এরিয়া, ঠিক লিখছি? এর আগে বলছিলাম লম্ব বল বাই ক্ষেত্রফল। আর বিকৃতি কি বলছিলাম? ডেল্টা এল বাই এল। তাহলে আমি পাচ্ছি এফ পারপেন্ডিকুলার ইন্টু এল এ ইন্টু ডেল্টা এল। তুমি পারপেন্ডিকুলার সাইন তুমি দিতেও পারো, নাও দিতে পারো, তবে মাথায় রাখতে হবে ওটা পারপেন্ডিকুলার ফোর্স। ইয়ং গুণাঙ্কের সূত্র
ইয়ং গুণাঙ্কের একক কি হবে? সব গুণাঙ্কের এককই একই, ওয়াই তো ই এরই একটা অংশ, তাহলে আলাদা করে লিখলাম না এদের একক কি, তাহলে ইয়ং গুণাঙ্ক হয়ে গেল আমাদের। ব্যাস। এবার আয়তন বিকৃতি গুণাঙ্ক 2 নম্বর, আয়তন বিকৃতি গুণাঙ্ক, এটাকে কে দিয়ে লেখা হয় বা বি দিয়ে লেখা হয়, বাল্ক মডিউলাস বলে ইংরেজিতে। আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি গুণাঙ্ক কে বা বি ইকুয়াল টু আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। আয়তন পীড়ন তো বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে তো, তাই না? অথবা অন্য কিছু দিয়ে লিখি, ডেল্টা পি, মনে পড়ে আয়তন পীড়ন লিখলাম না ডেল্টা পি, চাপ পরিবর্তন, এটা দিয়ে মনে রাখো, এটাই বল বাই ক্ষেত্রফল, বাই আয়তন বিকৃতি কি ডেল্টা ভি বাই ভি না? এবার একটা কথা শোনো, তাহলে আয়তন পীড়ন হচ্ছে ডেল্টা পি, আয়তন বিকৃতি ডেল্টা ভি বাই ভি। যে কোনো গুণাঙ্ক কিন্তু পজিটিভ হয়, ধনাত্মক মান হয়। এবার একটু তাকাও, কোনো বস্তুর উপর যদি চাপ বৃদ্ধি করি, অন্তিম চাপ বেশি, প্রাথমিক চাপ কম, চাপ বৃদ্ধি করা, গ্যাসের উপর চাপ দিচ্ছি, চাপ বৃদ্ধি করলাম, অন্তিম চাপ বেশি, প্রথমে চাপ ছিল 2, পরে চাপ করলাম 5, চাপ পরিবর্তন কত হলো? 3 প্লাস তো, হ্যাঁ। আর আয়তনের ব্যাপারটা কি হবে? আয়তন আগেই থাকবে বেশি, অন্তিম আয়তন কম। ধরো আয়তন আগে ছিল মনে করো, ধরো একটা কিছু 10, পরের আয়তন হয়ে গেল মনে করো 6। এইবার ডেল্টা ভির মান কি? ডেল্টা ভি মানে ভি টু মাইনাস ভি ওয়ান, অন্তিম মাইনাস প্রাথমিক। এখানে ডেল্টা পি কত? 3 বললাম, অন্তিম মাইনাস প্রাথমিক। এইখানে অন্তিম কত? 6, মাইনাস প্রাথমিক করো, তাই ডেল্টা ভি পাওয়া যাবে। ডেল্টা ভির মান কত? মাইনাস চলে আসছে, চাপ বৃদ্ধি করলে আয়তন কমে, সেই জন্য ডেল্টা ভির মান, চাপ যদি পজিটিভ হয় মানে ডেল্টা পি যদি পজিটিভ হয়, ডেল্টা ভি নেগেটিভ, আবার ডেল্টা পি যদি নেগেটিভ হয় তাহলে ডেল্টা ভি পজিটিভ, একটা আরেকটার বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে তো কে মাইনাস চলে আসবে। সেই মাইনাসকে প্লাস করার জন্য এখানে একটা মাইনাস সাইন দিতে হবে, আয়তন বিকৃতি গুণাঙ্কের মধ্যে মাইনাস সাইন লাগবে, প্লাস করে দিলাম সামনে মাইনাস দিয়ে, কারণ এই জিনিসটা কিন্তু মাইনাস, সেই মাইনাস আর সামনে মাইনাস দিলে তবেই টোটালটা প্লাস হবে। এটাকে অনেক সময় এইভাবে লেখে, ভি উপরে যায় ডিপি বাই ডিভি, আয়তন বিকৃতি গুণাঙ্ক। এই ফর্মটা আমাদের পরে লাগবে, কে ইজ ইকুয়াল টু মাইনাস ভি মানে আয়তন ডিপি বাই ডিভি। আচ্ছা, কে এর একক আবারও নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, কে এর অনন্য একটা রাশি আছে, তাকে বলা হয় কম্প্রেসিবিলিটি বা সংনম্যতা। সংনম্যতা আমরা সি দিয়ে লিখি, জাস্ট কে এর অনন্য, 1/k করে দিলেই সংনম্যতা বেরিয়ে যাবে। আচ্ছা, সংনম্যতার একক কি হবে? কে এর একক কি? তাহলে 1/k এর একক কি? তাহলে মিটার স্কোয়ার উপরে যাবে, মিটার স্কোয়ার পার নিউটন আসবে, ঠিক আছে, সংনম্যতার একক। তাহলে এটা আয়তন বিকৃতি গুণাঙ্কের অনন্য। আরেকটা গুণাঙ্ক সেটা হচ্ছে ক্রিন্তন বিকৃতি গুণাঙ্ক, শেয়ার মডিউলাস, রিজিডিটি মডিউলাস বলে ইংরেজিতে। 1, 2, 3 নম্বর ক্রিন্তন বিকৃতি গুণাঙ্ক, এইটা না আমরা ইটা দিয়ে লিখি, ইটা ইকুয়াল টু ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি। এবার ক্রিন্তন মানে শেপ চেঞ্জ হওয়া, পীড়ন তাহলে এ প্যারালাল নিতে হয় না, ক্রিন্তনের ক্ষেত্রে তলের সঙ্গে সমান্তরাল বলটা নিতে হয় বাই ক্ষেত্রফল, আর বিকৃতি মানে ফাই, মনে আছে ক্রিন্তন বিকৃতি ফাই দিয়ে লিখছিলাম, তাহলে অ্যাকচুয়ালি এ প্যারালাল বাই এ ইন্টু ফাই, ব্যাস এটাই ক্রিন্তন বিকৃতি গুণাঙ্ক। দেখো আরেকটা টার্ম পয়সন অনুপাত, পয়সন অ্যাকচুয়ালি পোয়াস ফরাসি সায়েন্টিস্ট, আর হুক হচ্ছে ইংলিশ সায়েন্টিস্ট, ব্রিটিশ সায়েন্টিস্ট। পয়সন অনুপাত এটা আমরা সিগমা দিয়ে লিখি। ধরো একটা রড বা তার উপর থেকে ঝোলানো আছে, নিচে আমি ওয়েট দিচ্ছি বা বল প্রয়োগ করছি, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তো, এই তারটার দৈর্ঘ্য বৃদ্ধি পেলে এর ব্যাসের সংকোচন হবে না, যদি বাড়ে লম্বায় যদি বাড়ে, এর আয়তন তো পরিবর্তনশীল না, আয়তন ধ্রুবক,
দৈর্ঘ্য বাড়লে তাহলে কি হবে, সরু হয়ে যাবে না? তারকে দৈর্ঘ্য টেনে বাড়ানো হলো, সরু হয়ে যাবে। তার মানে এর উপর বল প্রয়োগ করলে এটা দৈর্ঘ্য বাড়লো, কিন্তু দেখো সরু হয়ে গেল। আমি এফ বল বাইরে থেকে প্রয়োগ করলাম, শুরু হয়ে গেল, এই তো। তাহলে আমি বলতে পারি না দৈর্ঘ্যের দিক দিয়ে বিকৃতি ঘটছে, আবার পাশের দিক দিয়েও বিকৃতি ঘটছে, ব্যাসের পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে পার্শ্বীয় বিকৃতি হয়, আবার অনুদৈর্ঘ্য বিকৃতিও হয়। এই পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হয় পয়সন অনুপাত। আচ্ছা, সংজ্ঞা লেখো। স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক আমাদের যা কিছু পড়ি সবই স্থিতিস্থাপক সীমার মধ্যে, যা কিছু পড়ি, যা যত ফর্মুলা আছে, স্থিতিস্থাপক সীমা পার হয়ে গেলে তখন কোনো ফর্মুলাই মানবে না, ইররেগুলার হবে। তখন কত বল দিলে কত বাড়বে তুমি বার করতে পারবে না তখন আর। হ্যাঁ, স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্বীয় বিকৃতি ও অনুদৈর্ঘ্য বিকৃতির, আচ্ছা এখানে আমি একটা সাবধান করে দিচ্ছি, পার্শ্বীয় বিকৃতি আগে হবে, মানে উপরে হবে। পার্শ্বীয় বিকৃতি ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে পয়সন অনুপাত বলে। তার মানে পয়সন অনুপাত সিগমা ইকুয়াল টু, উপরে হবে কিন্তু পার্শ্বীয় বিকৃতি, এটা আমি মনে করে দিলাম বারবার। ভুল করে পরীক্ষায় দেখা যায় অনেকে আবার উপরে লিখে দেয় অনুদৈর্ঘ্য বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, এবার তোমরা বলবে এই ডায়াগ্রাম অনুযায়ী পাশে যে ছবিটা আছে সেটার থেকে তুমি পার্শ্বীয় বিকৃতি বলবে। বিকৃতি সবসময় মাত্রার পরিবর্তন বাই প্রাথমিক মাত্রা। প্রাথমিক মাত্রা বলতে এর যে ব্যাস, এটা আমি ক্যাপিটাল ডি ধরলাম, আর এর ব্যাস ক্যাপিটাল ডি মাইনাস ডেল্টা ক্যাপিটাল ডি। কমলো কতটুকু? ব্যাস কমলো কতটুকু? পরিবর্তন কতটুকু হলো? আমি বলছি প্রথমে ছিল ডি, পরে হলো ডি মাইনাস ডেল্টা ডি। পরিবর্তন কি হলো? হ্যাঁ, পরিবর্তন ডেল্টা ডি হলো। তাহলে পার্শ্বীয় বিকৃতি কি হবে? পরিবর্তন বাই প্রাথমিক, তাহলে ডেল্টা ডি বাই ডি। ঠিক আছে, তাহলে উপরে আসবে ডেল্টা ডি বাই ডি। ঠিক আছে, তো পার্শ্বীয় বিকৃতি ব্যাসের পরিবর্তন বাই প্রাথমিক ব্যাস। আচ্ছা, কেউ ব্যাসার্ধ দিকেও লিখতে পারে, কিন্তু ব্যাসার্ধের পরিবর্তন বাই প্রাথমিক ব্যাসার্ধ, এটাও হতে পারে। আর নিচে কি আছে? অনুদৈর্ঘ্য বিকৃতি, এর দৈর্ঘ্য বৃদ্ধি পেল ডেল্টা এল, আর প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে এর এল, তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি কত হলো? ডেল্টা এল বাই এল। আচ্ছা, এখন এখানেও একটা ব্যাপার, পয়সন অনুপাতের প্র্যাকটিক্যাল ভ্যালু, প্র্যাকটিক্যাল ভ্যালু মানে বোঝো তো, প্র্যাকটিক্যাল করে যেটা পাওয়া যায় আর কি, মানে বাস্তব ভ্যালু, বাস্তব মান পয়সন অনুপাতের ধনাত্মক পাওয়া যায় সবসময়। কি বললাম? পয়সন অনুপাতের মান সবসময়, বাস্তব মান সবসময় ধনাত্মক পাওয়া যায়। বাস্তব বলতে প্র্যাকটিক্যাল করে যেটা বের হয়, এক্সপেরিমেন্টাল ভ্যালু পজিটিভ হয়। সিগমা যদি পজিটিভ হয় তাহলে দৈর্ঘ্য বাড়লে ব্যাস কি হবে? ব্যাস কি হবে? কমবে। তাহলে এটা যদি পজিটিভ হয়, এটা তাহলে আবার নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে সামনে একটা নেগেটিভ না দিলে পয়সন অনুপাত পজিটিভ আসবে না। সেই জন্য এই ক্ষেত্রে একটা সামনে নেগেটিভ দিতে হয় প্র্যাকটিক্যাল ভ্যালু অনুযায়ী। তাহলে এইটাকে আমি এখন কি লিখবো? ডেল্টা ডি ইন্টু এল উপরে যাবে বাই ডেল্টা এল ইন্টু ডি, এইভাবে আসবে। এবার পয়সন অনুপাতের মান নিয়ে একটু, আচ্ছা তোমরা একটু কথার অ্যান্সার দাও আগে। স্থিতিস্থাপক গুণাঙ্ক কয়টা? 3টা। পয়সন অনুপাত ও স্থিতিস্থাপক গুণাঙ্ক তো, পয়সন অনুপাত ও স্থিতিস্থাপক গুণাঙ্ক তো। আমি ভুল বলতে পারি তো, চিন্তা করে বলো কথা। পয়সন অনুপাত ও স্থিতিস্থাপক গুণাঙ্ক তো, নাকি ভুল বলছি? হ্যাঁ, স্থিতিস্থাপক গুণাঙ্ক গুলো হচ্ছে পীড়ন বাই বিকৃতি, আর এখানে তো বিকৃতি বাই বিকৃতি, এর কোনো একক নাই। এটা স্থিতিস্থাপক গুণাঙ্ক না, তবে একটা স্থিতিস্থাপক রাশি। স্থিতিস্থাপকতা চ্যাপ্টারের একটা রাশি। অনেক সময় প্রশ্ন থাকে পয়সন অনুপাত কি স্থিতিস্থাপক গুণাঙ্ক? না, তবে এটা স্থিতিস্থাপক রাশি। এটি স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়, পাশে লিখে দিতে পারো, এটি স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়। গুণাঙ্ক নয়, এটি একক বিহীন। এটার একক আছে নাকি? একক নাই, বিকৃতি বাই বিকৃতি। ও নিচে নেমে গেল।
আচ্ছা নিচে লিখছি আমি, এটি স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়, এটি এককবিহীন। আচ্ছা এবার দেখো পয়সন অনুপাতের মানের সীমা। পয়সন অনুপাতের মানের সীমা, সীমা দুই রকম। কিরকম? একটা হচ্ছে থিওরিটিক্যাল মানে তত্ত্বগত মান একটা, আর একটা প্র্যাকটিক্যাল। তাহলে তত্ত্বগত সীমা, তত্ত্ব মানে হচ্ছে থিওরির থেকে যেটা পাই, ক্যালকুলেশন করে যেটা পাই। আমি তত্ত্বগত সীমার মানটা আমি দেখাবো। তত্ত্বগত সীমা হচ্ছে সিগমার মান হয় হাফ আর -1 এর মধ্যে। দেখো সীমাটা এইভাবে লিখলাম, পয়সন অনুপাতের মিনিমাম মান কত? কোনটা মিনিমাম? -1 মিনিমাম। -1 থেকে +1/2 এর মধ্যে হবে। 1 হতে পারে পয়সন অনুপাত, 3/4 হতে পারে না, ওটা হাফের থেকে বেশি হয়ে গেল। হাফের বেশি হবে না তো? -2 হতে পারে? -2 না, -1 থেকে শুরু, +1/2 এর মধ্যে যে কোনো মান হতে পারে। এটা তত্ত্বগত সীমা। এবার পরীক্ষালব্ধ সীমা। এবার এক্সপেরিমেন্টাল মানে পরীক্ষালব্ধ সীমা। এটা হচ্ছে সিগমার মান 0 থেকে হাফ এর মধ্যে, মানে পজিটিভ অনলি, ধনাত্মক। তাহলে আমরা কাকে গুরুত্ব দিব? প্র্যাকটিক্যালটাকে নাকি তত্ত্বগত? সবসময় প্র্যাকটিক্যাল। তাহলে সেই জন্য আমরা পয়সন অনুপাতের মান ওখানে ধনাত্মক। বোঝা গেল? এখানে মাইনাস সাইন এই জন্য দেওয়া হচ্ছে, এটা ধনাত্মক। আর এখানে ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে, বাট পরীক্ষালব্ধ সীমা হচ্ছে ধনাত্মক। হয়ে গেছে? নেক্সট নেক্সট ওয়াই কে সিগমা ইটা এর সম্পর্ক। এটা সম্পর্ক কিভাবে আসছে সেটা জানার দরকার নেই, কিভাবে আসছে সেটা পরে উপরের ক্লাসে প্রুফ আছে। এখন শুধু একটা সম্পর্ক মনে রাখো। 1 নম্বর, দুইটা সম্পর্ক বলি। y = 3k 1 - 2 সিগমা। ইয়ং গুণাঙ্ক y, কে জানি কি? আয়তন বিকৃতি গুণাঙ্ক। সিগমা পয়সন অনুপাত। এই একটা 2 নম্বর মনে রাখবে, y = 2 ইটা 1 + সিগমা। আমি এই দুটাই মনে রাখতে বলি, কারণ অনেক সময় এইটা যদি আমাদের প্রশ্ন থাকে, পয়সন অনুপাতের তত্ত্বগত মানের সীমা নির্ণয় করো, এটা একটা প্রশ্নই দিলাম। তত্ত্বগত সীমা কত? -1 to হাফ। এটা এখন আমরা প্রুফ করতে চাই, তত্ত্বগত মানের সীমা যে হয় এটা। দেখো কিভাবে প্রুফ করি আমরা তত্ত্বগত মানের সীমা নির্ণয়। তাহলে এটা আমাদের হেডিং হলো। দেখো ওয়াই এর মান, ওয়াই পজিটিভ হবে সবসময়, ওয়াই কখনো নেগেটিভ হয় না। ইয়ং গুণাঙ্ক নেগেটিভ হবে না কখনোই, এমনকি কোনো স্থিতিস্থাপক গুণাঙ্কই নেগেটিভ না। ওয়াই যদি পজিটিভ হয়, পজিটিভ মানে কি? গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, 0 থেকে বড়ই তো। তাহলে যেহেতু ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তাহলে ওই 1 নম্বর সমীকরণ দেখো তো, আমি লিখতে পারি না ওয়াই = 3k 1 - 2 সিগমা থেকে আমরা কি লিখবো বলতো? 3k × 1 - 2 সিগমা, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটাই তো ওয়াই। বোঝা যাচ্ছে? তাহলে কি 1 - 2 সিগমা গ্রেটার দেন ইকুয়াল টু 0 লেখা যাবে? 3 কে দিয়ে ডিভাইড করলে 0 কে 0ই তো আসবে। তাহলে আমি কি লিখতে পারি 1 গ্রেটার দেন ইকুয়াল টু 2 সিগমা? লিখতে পারি না? আর নিচে যাব না। অর আমি 2 সিগমাকে এই পাশে লিখলাম আর এই দিকে 1 লিখলাম, তো চিহ্ন কি গ্রেটার দেন থাকবে তো নাকি? 2 সিগমাকে আমি বাঁ দিকে লিখলাম, 1 কে এই পাশে ডান দিকে লিখলাম, চিহ্ন গ্রেটার দেন না লেস দেন হবে? লেস দেন হবে, লেস দেন অর ইকুয়াল টু। তাহলে সিগমা লেস দেন অর ইকুয়াল টু হাফ না? দেখো পয়সন অনুপাতের সর্বোচ্চ সীমাটা বেরিয়ে গেছে, এটা সর্বোচ্চ মান। এবার সেকেন্ড ইকুয়েশন দেখো এইটার থেকে, আবার y = 2 ইটা 1 প্লাস থেকে আমি লিখতে পারি 2 ইটা, যেহেতু y গ্রেটার দেন 0, 1 প্লাস সিগমা গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে আবার 1 প্লাস সিগমা কত হবে? গ্রেটার দেন ইকুয়াল টু 0।
2টা দিয়ে ভাগ করলে তো জিরোই আসবে। তাহলে সিগমা গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হচ্ছে? -1। 1 কেউ বেশি নিয়ে গেলে -1টা সিগমার সর্বনিম্ন মান। বুঝতে পারছো? এটা সর্বনিম্ন মান। এই আমরা পয়সন অনুপাতের তত্ত্বগত মানের সীমা পেলাম, কিন্তু প্র্যাকটিক্যালি কত থেকে কত? 0 থেকে। অ্যাকচুয়ালি 0 থেকেও হয় না, এক্সপেরিমেন্ট করলে পয়সন অনুপাতের মান 0.2 থেকে 0.4 এর মধ্যে হয়, কিন্তু পজিটিভ। এবার এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় পড়ানো হবে, এইটাই আসবে সবার এখন যে টপিক হবে স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে। সবার এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 99%। সেটা হচ্ছে, দেখো, সেটা হচ্ছে ধরো একটা তারের দৈর্ঘ্য বৃদ্ধি করছি আমরা। দৈর্ঘ্য বৃদ্ধি করলে এই একটা তার, আমি দৈর্ঘ্য বাড়াচ্ছি, টানলে এটা লম্বা হয়ে যাচ্ছে। তাহলে আমি যে বলটা প্রয়োগ করলাম, আমার বল কিন্তু, তারের নিচে এফ বল প্রয়োগ করলাম, তারের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো। বলের প্রয়োগ বিন্দু সরণ ঘটলো কি? এখন বলটা প্রয়োগ করছিলাম এইখানে এখন বলের প্রয়োগ বিন্দু আসছে, বলের প্রয়োগ বিন্দু সরণ হলো না? বলও প্রয়োগ করছি, বলের প্রয়োগ বিন্দু সরণও হচ্ছে। আর এই বলটা কার বিরুদ্ধে প্রয়োগ করছি? এই প্রত্যানয়নকারী বল। প্রত্যানয়নকারী বলের বিরুদ্ধে আমি বল প্রয়োগ করে বলের প্রয়োগ বিন্দু সরণ করছি। বল প্রয়োগ করে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ হয় তাহলে কার্য হয়। তাহলে আমি এখানে কার্য করি নাই, আমি এখানে কার্য করলাম। বলো তো এখানে কার্য পজিটিভ না নেগেটিভ? কার্যের সূত্র এফ এস কস থিটা, এফ ডট এস। কার্য বাহ্যিক বল দ্বারা কার্য, কিন্তু পজিটিভ না নেগেটিভ? বাহ্যিক বল দ্বারা কার্য মানে আমার বল দ্বারা কার্য, পজিটিভ। নিচের দিকে বল, সরণও নিচের দিকে, তাহলে থিটার ভ্যালু কত? 0 ডিগ্রি, cos 0 1, তাহলে কার্য হবে পজিটিভ। তাহলে আমার কার্য এখানে পজিটিভ। আচ্ছা, তাহলে আমি তারটাকে টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করলাম, তাহলে আমি কার্য করলাম। এই কার্য স্থিতিশক্তির উপর সঞ্চিত হয়। এই পরিমাণ কার্যটা কি করে বুঝবো? স্থিতিশক্তির উপরে যে জমা হলো এটা কি করে বুঝবো? ছেড়ে দাও, ছেড়ে দিলে কি হয়? আগের অবস্থায় যায়, মানে গতিশক্তি পেয়ে যায়। তাহলে গতিশক্তিটা আসলো কোথা থেকে? একটা শক্তির বিনাশ না হলে আরেকটা শক্তি পাওয়া যাবে না, স্থিতিশক্তির থেকে গতিশক্তি আসলো। তাহলে আমি বলতে পারি না বল প্রয়োগ করে কোনো তারকে দৈর্ঘ্য বৃদ্ধি করলে, অর্থাৎ প্রসারিত তারে সবসময় শক্তি সঞ্চয় হয়, হ্যাঁ, স্থিতিশক্তি সঞ্চয় হয়। এই শক্তিটা কত সেটাই আমি এখন বার করব। তাহলে প্রসারিত তারে, এটা হেডিং ইম্পর্টেন্ট টপিক, প্রসারিত তারে সঞ্চিত শক্তি, সঞ্চিত স্থিতিশক্তি অবশ্যই, তারের উপর বাহ্যিক বল দ্বারা কার্য, তারে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়। সুতরাং সঞ্চিত স্থিতিশক্তি নিচে, আমি ইউ নাম দিলাম, বড় হাতের ইউ। এটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা কার্য, বাহ্যিক বল দ্বারা কার্য, এটাই সঞ্চিত স্থিতিশক্তি মানে ডব্লিউ। এইবার কার্যের মানটা বার করব। দেখো কার্যের মান কি করে বের করব। তারের উপর বাহ্যিক বল দ্বারা কার্য তারে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়। সঞ্চিত স্থিতিশক্তি তাহলে ইউ ইজ ইকুয়াল টু বাহ্যিক বল দ্বারা কার্য। এখন শোনো, হ্যাঁ, কার্য আমরা কি করে বের করি? বল ইন্টু সরণ। এখানে একই দিকে সরণ হচ্ছে, তাহলে আমাদের থিটার প্রশ্ন নাই এখানে, কস থিটা তো 1ই। তবে বল কি সুষম বল? চিন্তা করো, আমি তারটার দৈর্ঘ্য বৃদ্ধি করছি ডেল্টা এল, আমি বল বলছি এফ, এই বলটা কি সুষম বল? মানে বোঝো নাই? সুষম, সুষমানের সমান থাকা। এই বল, এই দৈর্ঘ্য বৃদ্ধির জন্য সব জায়গায় বল কি এফ ছিল? এখনো বোঝো নাই। তারের মধ্যে যখন অল্প বল, যখন বল নাই তখন দৈর্ঘ্য বৃদ্ধি কত? বলই প্রয়োগ করি নাই, দৈর্ঘ্য বৃদ্ধি 0। অল্প বল দিলাম, অল্প দৈর্ঘ্য বৃদ্ধি। দেখো আরেকটু বেশি বল দিলাম, আরেকটু বেশি দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে বল কি আস্তে আস্তে বাড়ছে? শেষে আমরা বল বাড়াতে বাড়াতে যখন এফ হলো তখন দৈর্ঘ্য বৃদ্ধি কত? ডেল্টা এল। তাহলে সুষম বলের বিরুদ্ধে কৃতকার্য হলে এফ এস বা এফ এস কস থিটা হয়।
আর যদি বল পরিবর্তনশীল হয় তখন কার্য কিভাবে বার করে? পরিবর্তনশীল বলের জন্য কার্যক্ষমতা শক্তির চ্যাপ্টারের প্রথম দিনের ক্লাস, ইন্টিগ্রেশন এফ ডিএক্স করতে হয়েছিল। ইন্টিগ্রেশন করতে হয়। বল যখন সুষম তখন এফ ইন্টু এস বা এফ এস কস থিটা, আর যখন পরিবর্তনশীল বল তখন এফ ডিএস কস থিটা। এটা ইন্টিগ্রেশন করতে হয় পরিবর্তনশীল বল, বুঝতে পারছো? তবে এইখানে আমরা, হ্যাঁ পরিবর্তনশীল বল তো অবশ্যই, কিন্তু এখানে আমরা ইন্টিগ্রেশন অ্যাভয়েড করব। দেখো ইন্টিগ্রেশন অ্যাভয়েড করারও ব্যবস্থা আছে। কিরকম ব্যবস্থা? কোথায় আমরা ইন্টিগ্রেশন অ্যাভয়েড করতে পারি? বলের মানটা বৃদ্ধি পাচ্ছে তো, বলের মানটা সুষম হারে বৃদ্ধি পাচ্ছে না, এই কথাটার মানে বোঝো। ধরো আমি যখন 1 নিউটন বল প্রয়োগ করছি, যখন বল শূন্য তখন দৈর্ঘ্য বৃদ্ধি কত? শূন্য। 1 নিউটন যখন বল, ধরো বা 10 নিউটন করে দিই, 10 নিউটন যখন বল তখন দৈর্ঘ্য বৃদ্ধি মনে করো 1 সেন্টিমিটার। যখন 20 নিউটন বল প্রয়োগ করছি 2 সেন্টিমিটার, যখন 30 নিউটন বল প্রয়োগ করছি 3 সেন্টিমিটার। এইভাবে তার মানে কি, বল আর সরণ মানে দৈর্ঘ্য বৃদ্ধি সমানুপাতিক। সমানুপাতিক মানে বল আর সরণের মধ্যে গ্রাফ নিশ্চয়ই, এদিকে যদি বল হয় এদিকে যদি সরণ হয় এরকম হবে। মানে যখন সমানুপাতিক, ডাইরেক্টলি সমানুপাতিক, তখন আমরা ইন্টিগ্রেশন না করেও করতে পারি। কিভাবে? বল তো সুষমভাবে বৃদ্ধি পাচ্ছে, বলের আমি গড় নিব, তখন গড় বল ইন্টু সরণ করলে হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো? অ্যাকচুয়ালি পরিবর্তনশীল বল আমাদের ইন্টিগ্রেশন করা উচিত, কিন্তু আমাদের সুবিধা হচ্ছে এখানে সুষমভাবে বলটা বাড়ে। সেই জন্য আমরা গড় নিয়েও আমরা করতে পারবো কার্যটা। সেই জন্য আমি এখানে কৃতকার্য ইজ ইকুয়াল টু গড় বল ইন্টু সরণ। ইন্টিগ্রেশন দিয়েও করা যাবে, তোমরা চাইলে আমি ইন্টিগ্রেশন দিয়েও করে দিতে পারি, তাহলে এটা সহজ হবে। গড় বল ইন্টু সরণ। গড় বল কেন নেওয়া যাচ্ছে? সুষমভাবে বল বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, গড় বল মানে কি? শুরুর বল কত? 0। শুরুর বল 0। লাস্ট বল কত? গড় মানে তো দুইটা যোগ করে দিয়ে ভাগ। আর সরণ, বলের প্রয়োগ বিন্দু সরণ মানে ডেল্টা এল না? হ্যাঁ, তো ডেল্টা এল। তাহলে হাফ এফ ইন্টু ডেল্টা এল, এটা হচ্ছে তারের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি। হ্যাঁ, এটাকে আবার অন্যভাবেও লেখা যায়। দেখো, অন্যভাবে লেখাটাও শিখতে হবে, এটাই মেইন জায়গা। ইউ ইকুয়াল টু, তাহলে ইউ ইকুয়াল টু হাফ, তোমাদের আর দ্বিতীয়বার লিখতে হবে না, এফ ইন্টু ডেল্টা এল। দেখো এবার এটাকে একটু কায়দা করব। কিরকম কায়দা? হাফই লিখবো, এফ বাই এ করে দিলাম, ডেল্টা এল বাই এল করে দিলাম, এ আর এল দিয়ে ভাগ করলাম না, তো ছিল না তো, তাহলে আমাকে গুণ করতে হবে না, এ এল গুণ করতে হবে। কেন করলাম? দেখো এফ বাই এ এই জিনিসটাকে কি বলে জানি? পীড়ন। এটাকে কি বলে? বিকৃতি। তাহলে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটুকু লিখি আগে, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। লাস্টে আছে কি? এ ইন্টু এল। বলো তো এ এল মানে কি? আয়তন। এ মানে তারের ক্ষেত্রফল, এল মানে দৈর্ঘ্য। ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য আয়তন না? ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, এল তো আয়তন। তাহলে এ এল মানে হচ্ছে তারের আয়তন। বোঝা গেল? তাহলে সঞ্চিত স্থিতিশক্তির মান হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি ইন্টু আয়তন। আচ্ছা, এটাই আসে না কিন্তু, স্টার দিছি তো, এটা আসে না। এখন যেটা বলবো সেটা আসবে। হ্যাঁ, সেটা করতে গিয়ে পুরোটা করতে হবে। শক্তি ঘনত্ব হেডিং, শক্তি ঘনত্ব এইটা আসবে। মানে শক্তি ঘনত্ব মানে হচ্ছে তারের একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে যত শক্তি হয় সঞ্চিত। দেখো, শক্তি ঘনত্ব তারের একক আয়তনের সঞ্চিত শক্তি। তারপরে শক্তি ঘনত্ব যদি আমি স্মল ইউ দিয়ে লিখি, সূত্র কি হবে শক্তি ঘনত্বর? শক্তি বাই কি?
আয়তন, আয়তন, তবেই তো শক্তি ঘনত্ব হবে। একক আয়তনে হলো না? একক আয়তনের শক্তি হলো কি না? আয়তন দিয়ে ভাগ করা মানেই তো একক আয়তনের শক্তি। বলো তো শক্তি ঘনত্বের একক কি? জুল পার মিটার, জুল পার মিটার শক্তি ঘনত্বের একক। আচ্ছা বলো শক্তির পরিমাণ এটা কি? শক্তির পরিমাণ তো আমি বাড়ি করছি, মানে ইউ, ইউ বাই তারের আয়তন মানে ভি। ইউ তো হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি ইন্টু আয়তন, এটা তো আমরা বাড়ি করছি, বাই আবার আয়তন কি আসলো? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি ইন্টু আয়তন ইউ। আর তারের আয়তন তো আয়তনই লিখলাম এখানে, আয়তন আয়তন কাটা যাবে তো, আয়তনটা কাটলে কত থাকে? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে তারে সঞ্চিত শক্তি ঘনত্ব, ফাইনাল লাইন, তারে সঞ্চিত শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্ব মানে একক আয়তনের শক্তি আসলে, স্মল ইউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। ফাইনালি এইটা এইটা আসবে, পুরোটাই করতে হবে। হ্যাঁ আচ্ছা, এইটা না দিয়ে আবার অন্যভাবেও দিতে পারে। দেখো অন্যভাবে কিভাবে দিতে পারে সেটাও বলি, তখন বলবো তো স্যার তো এটা করায় নেই। দেখো ইয়ং গুণাঙ্ক ইকুয়াল টু, কনভার্ট করতে হবে পীড়ন বাই বিকৃতি, তো অনুদৈর্ঘ্য পীড়ন বাই বিকৃতি না, এরকম বিকৃতি। আমি পীড়নকে যদি সরিয়ে দিই এখান থেকে, তাহলে ওয়াই ইন্টু বিকৃতি লিখবো না? ভালো করে দেখাও, পীড়ন ইকুয়াল টু কি? ওয়াই ইন্টু বিকৃতি। পীড়নের জায়গায় তুমি ওয়াই ইন্টু বিকৃতি যদি লেখো, তাহলে কি আমি এটা লিখতে পারি না? হাফ ইন্টু ইয়ং গুণাঙ্ক ইন্টু বিকৃতি, আবার একটা বিকৃতি, বিকৃতি স্কোয়ার না, তার মানে হাফ ওয়াই ডেল্টা এল বাই এল স্কোয়ার, এটা লেখা যাবে না? আচ্ছা আমরা কাকে সরালাম? পীড়নকে। এবার আবার বিকৃতিকেও সরাতে পারি, আবারও ওয়াই ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। তাহলে বিকৃতি ইজ ইকুয়াল টু কি বলো তো? না 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 না, ভুল হইলো তো, বিকৃতি এখানে নিয়ে আসো, পীড়ন বাই ওয়াই, পীড়ন বাই ওয়াই। তাহলে বিকৃতির জায়গায় পীড়ন বাই ওয়াই লিখতে পারি। তাহলে আবার ইউ ইকুয়াল টু হাফ ইন্টু পীড়ন তো আসেই, আবার পীড়ন বাই ওয়াই, না ওয়াই এর স্কোয়ার হবে না, ওয়াই একটা, পীড়ন স্কোয়ার, হাফ ইন্টু পীড়ন স্কোয়ার বাই ওয়াই, এরকমও দিতে পারে। আসল তাহলে এইটা, এটার থেকে নিজে কনভার্ট করা শিখতে হবে। হ্যাঁ দেখো সবার আগে সোজা অঙ্ক, একদম সোজা, একটা তার ঝুলানো আছে, তার ঝুলানো আছে ছাদের থেকে, আর এখানে ধরো 20 কেজি ভর, 20 কেজি ভর যুক্ত আছে, আর এটার ব্যাসার্ধ হচ্ছে 1 মিলিমিটার। পীড়ন কত? পীড়ন বার করতে হবে। হ্যাঁ তার মাসলেস, তার ভর শূন্য, তারের কোনো ভর নেই। তারের ভর দেওয়া থাকলে কিন্তু পীড়ন বিভিন্ন জায়গায় বিভিন্ন হবে আবার। হ্যাঁ বলো, একদম সিম্পল যে অঙ্ক হয় সেটাই তো দিলাম সলিউশন। পীড়ন ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল এফ বাই এ, এখানে বল বলতে 20 ইন্টু জি, জি এম জি তো অ্যাকচুয়ালি জি লিখতে হবে, ধর ধরি বাই তারের ক্ষেত্রফল কত? পাই, হ্যাঁ পাই, তাহলে 1, এটাকে মিলিমিটার করতে হবে, 1 মিটার করতে হবে, 10⁻³ হয়ে গেল না অঙ্ক? হ্যাঁ তাহলে এখানে উপরে 200, নিচে পাই, আর উপরে 10⁻⁶ আবার 6 যাচ্ছে না, তার মানে 20/π ইন্টু 10⁻⁷ নিউটন পার মিটার স্কোয়ার। ক্যালকুলেশন খেয়াল করো, ভুল হয় না যেন, মানে আমার যেন ভুল না হয়, খেয়াল করো। এই তো ছোট্ট অঙ্ক, সহজ অঙ্ক। দেখো নেক্সট পরবর্তী অঙ্ক 2 নম্বর। এবার দেখো একই টাইপের একটা দিচ্ছি, এখানে একটা তার, এর ব্যাসার্ধ 1 মিলিমিটার,
R1 নাম দিলাম 1 মিলিমিটার। এইখানে একটা ওয়েট ধরো 10 কেজি, তার নিচে আরেকটা তার, এখানে আবার ওয়েট 20 কেজি, এটার ব্যাসার্ধ R2 2 মিলিমিটার। এবার এই যে দুই তার, আমি ধরলাম এটা পি তার, এটা কিউ তার, পি আর কিউ তারে পিরনের অনুপাত নির্ণয় করো। পি ও কিউ তারে পিরনের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা পীড়ন বড় পি তারের পীড়ন কত হবে? বল বাই ক্ষেত্রফল। পি তারে কত বল ক্রিয়া করছে, তারগুলোর কোনো ভর ধরবো না কিন্তু। হ্যাঁ, পি তারে কত বল ক্রিয়া করবে আইডিয়া করো তো। এই উপরের তারটার মধ্যে কত বল ক্রিয়া করছে, এখানে নিচের যা ওয়েট সবই উপরেরটার মধ্যে লাগবে গিয়ে। তাহলে এইখানে বল হচ্ছে 20 আর 10 30, 30 ইন্টু জি মানে 10 বাই এটার ক্ষেত্রফল পাই 1 স্কয়ার। থাকলো, অসুবিধা নেই, মিলিমিটার আছে থাক না, ওটাও জি দিয়ে গুণ করার দরকার ছিল না, অনুপাত করবো যে। হ্যাঁ, তাহলে পীড়ন এবার কিউ তারের পীড়ন, কিউ তারে কত ওয়েট পড়ছে শুধুমাত্র 20, তাহলে 20 ইন্টু জি মানে 10 বাই পাই ইন্টু 2 স্কয়ার। এখানে এগুলোর ইউনিট কিন্তু নিউটন পার মিলিমিটার স্কয়ার হচ্ছে, তাই না? এটা নিউটন পার মিলিমিটার স্কয়ার হচ্ছে, ও অসুবিধা নেই, আমরা তো এখন অনুপাত করব। সুতরাং পি তারের পীড়ন বাই কিউ তারের পীড়ন সেটা কত হবে? জাস্ট 30 ইন্টু 10 বাই পাই ইন্টু 1 স্কয়ার, আর এটা আসবে 20 ইন্টু 10 নিচে, আর উপরে পাই ইন্টু 2 স্কয়ার। এই তো কত হয়? 6:1 হবে। করে দেখো 6:1 হবে পি তারের আর কিউ তারের পীড়নের অনুপাত হলো। এবার একটা লেখচিত্র দিয়ে একটা অঙ্ক দিই, আইডিয়া করতে পারো কিনা। 3 নম্বর অঙ্কটা এরকম একটা লেখচিত্র দেখো, এদিকে হচ্ছে ডেল্টা এল আর এদিকে হচ্ছে বল, তারে প্রযুক্ত বল আর দৈর্ঘ্য বৃদ্ধির লেখচিত্র দেওয়া আছে। দুটা তার, তা একটা তারের ক্ষেত্রে লেখচিত্র পাওয়া গেলে এরকম, ধরো এ তার, আর বি তারের জন্য লেখচিত্র পাওয়া গেলে এরকম। এই কোণটা 30 ডিগ্রি বলা আছে, এই কোণটা এদিকেও 30 ডিগ্রি বলা আছে। হ্যাঁ, তার দ্বারা একই উপাদানে তৈরি, এখানে একটা প্রশ্ন লিখতে হবে সঙ্গে। তার দুটি এ ও বি, তার দুটি একই উপাদানে তৈরি এবং এদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান, এদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান। প্র্যাকটিস প্রবলেমের 16 নম্বর প্র্যাকটিস প্রবলেম কত? 16 নম্বর না? আমরা কিভাবে অঙ্কটা আগাবো? একই উপাদানে তৈরি মানে হচ্ছে ইয়ং গুণাঙ্ক সমান, এটারও যা ইয়ং গুণাঙ্ক এটারও ইয়ং গুণাঙ্ক একই, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলা আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান। তো ইয়ং গুণাঙ্ক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দৈর্ঘ্য বৃদ্ধি, বল, এদের মধ্যে সম্পর্ক আমরা জানি তো। এই সম্পর্কটাকে সবার আগে লিখতে হবে, সেটা কি দেখো। সলিউশন বলো, ইয়ং গুণাঙ্ক ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি মানে এফ বাই এ বাই ডেল্টা এল বাই এল, এটা ইয়ং গুণাঙ্ক আমরা জানি। তার মানে এটাকে লিখলে আমরা এফ ইন্টু ক্যাপিটাল এল বাই এ ইন্টু ডেল্টা এল, এটা লিখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমাদের আগে বুঝতে হবে লেখচিত্রের মধ্যে কি কি আছে দেখো তো। কার সঙ্গে কার ভ্যারিয়েশন? বলের সঙ্গে ডেল্টা এল,
তাই না? বল বাই দৈর্ঘ্য বৃদ্ধি, এই যে এফ বাই ডেল্টা এল, তার ওই নতিটা বোঝা হচ্ছে এফ বাই ডেল্টা এল। তাহলে এখানে এফ বাই ডেল্টা এল আমি যদি রাখি এই পাশে, দেখো তো কি আসবে, এফ বাই ডেল্টা এল আমি লিখলাম। তাহলে ওয়াই এর সঙ্গে এ যাবে, বাই এল আসবে, তাই না? এইটাই হচ্ছে লেখচিত্রের নতি না? এফ বাই ডেল্টা এল মানে লেখচিত্রের নতি। আর নতি মানে কি? ট্যান থিটা না? ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই এ বাই এল। এখন দেখতে হবে কি কি ধ্রুবক বলা আছে। দেখো ধ্রুবক কি কি বলা আছে, তাকাও, তার একই উপাদান মানে ওয়াই ধ্রুবক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধ্রুবক, দেখো দুইটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধ্রুবক, তার মানে ওয়াই ধ্রুবক আর এ ধ্রুবক। সুতরাং ট্যান থিটা ইকুয়াল টু, আমি যেহেতু এই দুটা ধ্রুবক তাহলে ভ্যারিস 1/l লিখতে পারি, যেহেতু ওয়াই ও এ ধ্রুবক এটা বলা আছে। তাহলে আমরা কি বুঝলাম? যার নতি কম তার দৈর্ঘ্য বেশি, ব্যস্তানুপাত। এবার আমরা আসি, তাহলে এল ভ্যারিস কি? 1/tan থিটা। আমাদের তো দৈর্ঘ্যটা চাই, দৈর্ঘ্য অনুপাত চাইছে না? প্রস্থের ক্ষেত্রফল সমান, ও তার দুটির প্রশ্নই দিই নাই, তার দুটির দৈর্ঘ্যের অনুপাত কত, এটাই চাইবে, এছাড়া তো আর কিছু নাই। মানে প্রাথমিক দৈর্ঘ্যের অনুপাত কত, দেখো হয়ে গেল, দৈর্ঘ্য চলে আসছে আমাদের 1/tan থিটা। তাহলে এল এ বাই এল বি ইজ ইকুয়াল টু ট্যান থিটা ব্যস্তানুপাত উপরে থিটা বি বাই ট্যান থিটা এ। ঠিক আছে তো? তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? প্রাথমিক দৈর্ঘ্য এল এ বাই এল বি। বি এর কোণ কত? বি তারের কোণ সবসময় কোণ কার সঙ্গে হবে? এক্স অক্ষের সঙ্গে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে বি তারের কোণ হচ্ছে উপরে থিটা বি ট্যান কত? 30 ডিগ্রি না? বি তার থিটা বি, বি তারের কোণ 30 ডিগ্রি আছে। এবার এ তারের কোণ ট্যান থিটা এ কত আছে? কোণ 60 ডিগ্রি। এইটা হচ্ছে আমাদের এ তারের কোণ, কিন্তু এইটা, হ্যাঁ এটা 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 ডিগ্রি आंसर হয়ে গেল। ট্যান 30 কত? 1/√3 না? আর ট্যান 60 শুধু √3, তার মানে 1/3 হলো না? দেখো তার দুটি দৈর্ঘ্যের অনুপাত। জয়েন্ট নিটে এই টাইপের কিন্তু আসে তোমাকে, এই হ্যাঁ হ্যাঁ এগুলো আসে নিটে, তো এইসব কোশ্চেন হামেশা আসে এই ধরনের, এই টাইপ, এই ভাবতে হবে। তারপর লেখচিত্র থেকে ভাবনার বিষয়টা এইটা। কোন দেওয়া আছে মানে হচ্ছে তোমার নতি আগে দেখতে হবে, লেখচিত্রের নতি কি বোঝায়। আমরা এখানে দেখলাম লেখচিত্রের নতি বোঝাচ্ছে ট্যান থিটা ওয়াই এ বাই এল। এই জিনিসটা তোমাকে প্রতিষ্ঠা করতে হবে, নতি সমান সমান ওয়াই এ বাই এল। এটাকে নতিও লিখতে পারো, নতি মানে ট্যান থিটা ওয়াই এ বাই এল, এটাকে বার করতে হবে। এখন যদি বলতো প্রাথমিক দৈর্ঘ্য দেওয়া থাকতো, মানে প্রাথমিক দৈর্ঘ্য ধ্রুবক হতে পারতো, ওয়াই ধ্রুবক হতে পারতো, তাহলে কার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে এটা বেশি এটা চাইতো, তাই না? আবার উপাদানে যদি আলাদা হতো, এ আর এল যদি সমান হতো, তাহলে ওয়াই এর সঙ্গে ট্যান থিটা আবার সমানুপাতিক হইতো, এইভাবে করতে হইতো। প্রত্যেকটা চ্যাপ্টারে লেখচিত্রের অঙ্ক থাকলে কিন্তু তোমাকে এইসব ধারণাতেই করতে হবে, লেখচিত্রের ধারণাটাকে ক্লিয়ার করতে হবে। কি পাই ওই লেখচিত্র থেকে? নতি দেওয়া থাকলে নতির থেকে কি পাচ্ছি আমরা, ক্ষেত্রফলের ব্যাপার হলে ক্ষেত্রফল থেকে আমরা কি পাই, হলো। এবার তারপরের অঙ্ক দেখো, পরের অঙ্ক এটা 20 কেজি, কত নম্বর? প্র্যাকটিস প্রবলেম 12। এটা 20 কেজি আর নিচেরটা 30 কেজি। ধরো এটা পি তার, এটা কিউ তার, তার দুটির ব্যাস এবং প্রাথমিক দৈর্ঘ্য সমান। এটা একটু বড়ই হয়ে, এটা একটু ছোট হয়ে গেছে, যাই হোক ব্যাস থেকে ছোট করে দিই।
তার দুটির ব্যাস এবং দৈর্ঘ্য সমান বলা আছে। দেখো তার দুটির ব্যাস ও প্রাথমিক দৈর্ঘ্য সমান। এদের দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত কত? কত? একই উপাদানের, হ্যাঁ। তার দুটির ব্যাস, প্রাথমিক দৈর্ঘ্য, এখানে কমা দিয়ে এখানে ও করে দাও, ও ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক সমান মানে হচ্ছে উপাদান একই, ঠিক আছে? তাহলে পদার্থের ইয়ং গুণাঙ্ক সেম আছে। আর কি কি সেম আছে? প্রাথমিক দৈর্ঘ্য আর ব্যাস। ব্যাস মানে কি? এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান। বার করতে হবে কি? দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত ডেল্টা এল। ইয়ং গুণাঙ্ক যখন দেওয়া আছে তাহলে ইয়ং গুণাঙ্ক সূত্র থেকে আসবে। আবারও এখান থেকে আমরা শুরু করি। এই যে ইয়ং গুণাঙ্ক, এখান থেকে লিখলাম। হ্যাঁ দেখো তো তোমাদের আসে নাকি কিছু? ইয়ং গুণাঙ্ক ইজ ইকুয়াল টু এফ ইন্টু এল বাই এ ইন্টু ডেল্টা এল, ঠিক আছে না? খুঁজতে হবে ধ্রুবক কি কি। ধ্রুবক কি কি খুঁজলে তারপর আমরা সমানুপাতিক চিহ্ন দিয়ে দিতে পারবো। খোঁজো কি কি ধ্রুবক, অঙ্কটা পড়ে দেখো। ওয়াই ধ্রুবক আছে। আচ্ছা আর কি বার করতে হবে কি বলতো? দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত। দৈর্ঘ্য বৃদ্ধিটা, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটা এই পাশে লিখে নাও, তোমার সুবিধা হবে। ডেল্টা এলটা এখানে নিলাম, তাহলে এফ ইন্টু এল নিয়ে এ ইন্টু ওয়াই করে দিলাম। এখনো কিছু করি নাই, জাস্ট দৈর্ঘ্য বৃদ্ধি চাইছে বলে আমরা দৈর্ঘ্য বৃদ্ধিটাকে বাঁ দিকে লিখলাম। হ্যাঁ এখন দেখো খোঁজো কি কি ধ্রুবক আছে। ইয়ং গুণাঙ্ক ধ্রুবক আছে, ব্যাস সমান মানে এ ধ্রুবক আছে, তাই না? প্রাথমিক দৈর্ঘ্য তো সমান আছে, ধ্রুবক আছে, তাও তো বলছে প্রাথমিক দৈর্ঘ্য ধ্রুবক। তাহলে আমি দেখো তাহলে লিখতে পারি ডেল্টা এল সমানুপাতিক এফ। ব্যাস কত সহজ হয়ে গেল ব্যাপারটা। সুতরাং ডেল্টা এল সমানুপাতিক এফ, যেহেতু বাকিগুলো ধ্রুবক, এ কমা ওয়াই এবং এল ধ্রুবক, তাহলে পি তার আর কিউ তারের দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত ডেল্টা এল পি বাই ডেল্টা এল কিউ সমানুপাতিক আছে। তাহলে এফ কত হচ্ছে পি এর উপরে, এফ কত হচ্ছে কিউ এর উপরে। এখন একটু আগে একটা অঙ্ক করা হয়েছে, দেখছো তোমরা, উপরের তারে কত বল ক্রিয়া করে, দুইটার যোগফল, আর নিচের তারে শুধুমাত্র এটা নিচেরটা। তাহলে বলো পি তারের বল কত? হ্যাঁ 20 যোগ 30 কত হয়? 50 ইন্টু জি, তাই না? এবার কিউ তারে শুধু 30 ইন্টু জি, তার মানে 5/3, ঠিক আছে না? ইম্পর্টেন্ট, ভালো অঙ্ক এগুলো। হ্যাঁ এগুলো হচ্ছে কম্পিটিটিভ এক্সামে আসার অঙ্ক, বিশেষ করে নিট এর অঙ্কগুলো এই টাইপসের হয়। দেখাও একটি তারের করে দাও আলফা পরিমাণ অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটালে তারটির আয়তন বিকৃতি হয়। আয়তন বিকৃতি হয় না লিখে সমান সমান করে দিই, আলফা ইন্টু 1 মাইনাস 2 সিগমা। আচ্ছা এই অঙ্কটার না দুইটা প্রশ্ন হতে পারে, দুইটা প্রশ্নের আনসার একটাই হয়, প্রায় একই হয়। দেখো আরেকটা প্রশ্ন, এটারই তারের দৈর্ঘ্য বৃদ্ধিতে, লেখো তারের দৈর্ঘ্য বৃদ্ধিতে আয়তনের কোনো পরিবর্তন না হলে
না হলে দেখাও তারটির উপাদানের পয়সন অনুপাত ইকুয়াল টু হাফ। দ্বিতীয় অঙ্কটা আসলেও ফার্স্ট পার্টটা আগে করতে হবে। দেখো অঙ্কটা বোঝো, এখান থেকে শুরু করি। আমি ধরে নিচ্ছি এখানে একটা তার। আচ্ছা, অঙ্কটা না দুই রকম ভাবে করা যায়, একটা বীজগাণিতিক পদ্ধতি, একটা ক্যালকুলাস দিয়ে। বীজগাণিতিক পদ্ধতি একটু জটিল বেশি হবে, ক্যালকুলাস পদ্ধতিতে করি। একটা তার, তারের দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য এল ধরা হলো, আর এর যে ব্যাসার্ধ সেটাকে আর ধরা হলো। যে ব্যাসার্ধটা সেটা আর ধরা হলো, প্রাথমিক দৈর্ঘ্য এল ধরা হলো। তাহলে তারের কি কি ধরলাম একটু লিখি। প্রাথমিক দৈর্ঘ্য ইকুয়াল টু এল এবং ব্যাসার্ধ ইকুয়াল টু আর। বলো তো তারটির আয়তন কত? তাহলে বলো তারটির আয়তন কত? ভি ইকুয়াল টু কি লিখবো? তার আয়তন কত? ব্যাসার্ধ আর পাই আর স্কয়ার এল। চমতো তারটির আয়তন পাই আর স্কয়ার এল। এখন বল প্রয়োগ করে এটার দৈর্ঘ্য বৃদ্ধি করা হবে। তোমরা জানো দৈর্ঘ্য বৃদ্ধি করলে তার ব্যাসেরও সংকোচন হয়, ব্যাসার্ধেরও সংকোচন হয়, তাই না? আমরা এটাকে ডেরিভেটিভ করব, আয়তনের পরিবর্তন বার করব। আয়তনের পরিবর্তন বার করা মানে ডেরিভেটিভ করা। দেখো উভয় দিকে অবকলন করো। এটা কিছু স্পেশাল অঙ্ক, মনে রেখো অঙ্কটা আসে। অঙ্কটা অবকলন করে উভয় দিকে অবকলন মানে ডিভি। তাহলে এই দিকেও তাহলে ডি ইন্টু পাই আর স্কোয়ার এল। আচ্ছা শোনো, পাই তো বাইরে আসবে কারণ পাই ধ্রুবক, আর আর এল এর মধ্যে কোনোটাই ধ্রুবক না। দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে, এখানে ব্যাসার্ধও পরিবর্তন হচ্ছে, সেই জন্য এটাকে আর স্কোয়ার ইন্টু এল এটাকে আর ডি এর বাইরে আনা যাবে না। বাঁ দিক তো ডিভি আছেই, ডান দিক অবকলন আমাদের ঠিকঠাক করতে হবে। আর চলরাশি, এলও চলরাশি, দুইটা চলরাশির গুণফল আছে। ডেরিভেটিভের সূত্র আগে যারা ছিলে তোমরা তো জানোই, ডি ইউ ভি বাই ডিএক্স যদি আমরা লিখি, ডিউ বাই ভি ইন্টু বা ইউ ইন্টু একটা বাইরে ডিভি বাই ডিএক্স প্লাস ভি ইন্টু ডিউ বাই ডিএক্স, এটা হয় না গুণের ফর্মুলা? ডেরিভেটিভের গুণের ফর্মুলা একটা বাইরে রাখতে হবে, আরেকটা ডেরিভেটিভ, আবার ওইটা বাইরে রেখে আবার প্রথমটা ডেরিভেটিভ। আচ্ছা তোমরা শোনো, এখানে হয়তো ভাবতেছো কার সাপেক্ষে। দেখো তো, আমি যদি এখান থেকে, এখানেও নিচে ডিএক্স আছে না, এখানেও নিচে ডিএক্স আছে, নিচে ডিএক্স কাটা আমি যদি কেটে দিই মনে মনে, তাহলে কি থাকলো? ডিউ ভি ইকুয়াল টু ইউ ডিভি প্লাস ভিডিইউ, এরকম হয় না? দেখতে পাই না? তো এরকমই আছে এটা, ডি আর স্কোয়ার এল। কি লিখবো বলো দেখি? একটা বাইরে, কাকে বাইরে? ধরো প্রথমটাকে বাইরে, আর স্কোয়ার বাইরে রাখলাম, ডিএল এল এর ডেরিভেটিভ প্লাস দিয়ে এবার কাকে বাইরে? এল কে বাইরে, এল কে বাইরে ডি আর স্কোয়ার। হ্যাঁ, এখন ডি আর স্কোয়ার কত হবে এটাও একটু বোঝার। আচ্ছা দেখো, ক্যালকুলাসের ছোট ছোট ধারণা। ডি এক্স টু দি পাওয়ার এন বাই ডিএক্স, এটা কত? ডিএক্স টু দি পাওয়ার এন ডিএক্স। ফর্মুলাটা একদম বেসিক ফর্মুলা, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা আমরা সবাই জানি। আর আমি যদি এইদিকে লিখি এইটা, তাহলে কি হচ্ছে? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ডিএক্সটা এর সঙ্গে গুণ করে দিতে পারি বজ্রগুণ করে। দেখো, দেখছো
ডি এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে এক্স এর ডেরিভেটিভটা করে ফেলো, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভটা এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপর সঙ্গে একটা ডিএক্স গুণ করতে হবে। হ্যাঁ তাহলে বলো এখানে কোথায় গেল, এখানে পরের লাইন, অর ডিভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইন্টু ডিএল, এটা যা আছে এটা কিছু করার নাই, প্লাস এল, বলো আর স্কোয়ারের ডেরিভেটিভ 2r করার পরে ডিএক্স একটা লিখতে হবে, মানে ডিআর লিখতে হবে, 2r dr, বুঝতে পারছো? ডেরিভেটিভ একটু জটিল মনে হতে পারে, কিছুই না আসলে। এইবার দেখো ক্যালকুলেশনের একটু কায়দা আছে। কিরকম কায়দা? আমি পাই আর স্কোয়ার এল কমন নিচ্ছি, তুমি বলবে নাই, তাও কমন নিলাম, না থাকলে কি করবো, ভাগ করে দিব। পাই আর স্কোয়ার এল, এখানে তো ডিএল আছে, ডিএল কিন্তু একসঙ্গে জিনিসটা, ডিআর কিন্তু একসঙ্গে, ডি ইন্টু আর না, তাই বলে তাহলে এখানে আর স্কোয়ার কমন গেছে, এখানে ডিএল আছে তো রাখতেই হবে, এল কমন গেছে জন্য এল কে আমাকে নিচে লিখতে হবে, প্লাস দেখে এখানে আর স্কোয়ার এল কমন গেছে, এখান থেকে এলটা চলে গেছে, আর আছে আর স্কোয়ার গেছে, আর আছে আর স্কোয়ার গেছে, তাহলে আমাকে নিচে একটা আর লিখতে হবে, 2 তো আছেই নাকি, ডি কে বললো ডিআর বাই আর, হ্যাঁ তাই বলছো, এটা হলো। এবার দেখো এইটা মানে কি, প্রাথমিক আয়তনটা না মনে আছে, পাই আর স্কোয়ার এই যে এখানে লিখছিলাম, তো এটা হচ্ছে প্রাথমিক আয়তন, আর বাঁদিকে ডিভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন। আবার কমন নিব, নাই তাও কমন নিব, কি কমন নিব, প্রশ্নটা দেখো এখানে 1 আছে না, যাতে এখানে 1 হয়, এখানে 1 হতে গেলে কি কমন নিতে হবে, ডিএল বাই এলটাই কমন নিতে হবে, ডিএল বাই এল কমন নিচ্ছি, নিলাম, ব্র্যাকেটে 1 দিব, এইখানে তো ডিএল বাই এল নাই, তাহলে পুরাটা দিয়ে ভাগ করতে হবে, 2 ডিআর বাই আর, এটা তো আছেই আগের থেকে, আর নিচে ডিএল বাই এল দিয়ে ভাগ করতে হবে, না বুঝলে কিন্তু বলতে হবে। ও প্লাস, একটু জটিল আছে বিষয়টা। এখন প্রশ্নটা দেখো, ডিএল বাই এল দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, এটা আলফা, দেখো প্রশ্ন বলা আছে অনুদৈর্ঘ্য বিকৃতি, আর এদিকে ডিভি আছে, এখানে ভি আছে, ডিভি বাই ভি করে দিলাম, এই ভিটাকে নিচে নিয়ে আসলাম, আনা যাবে না, আর ডিএল বাই এলটাকে আমি আলফা করলাম, ব্র্যাকেট দিলাম, আছে ব্র্যাকেট, এইখানে একটু তাকাও, একটু আগে বলা হয়েছে ডিআর বাই আর উপরে পার্শ্বীয় বিকৃতি, নিচে ডিএল বাই এল অনুদৈর্ঘ্য বিকৃতি, পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতির একটা মাইনাস আবার সঙ্গে থাকলে এটা পয়সনের অনুপাত, তাহলে ডিআর বাই আর এই জিনিসটা যেগুলো মাইনাস সিগমা লিখতে পারি, তাহলে বুঝো নাই, এই জিনিসটা ইকুয়াল টু মাইনাস সিগমা, তাহলে মাইনাস সিগমা মানে 1 তো আছেই, মাইনাস 2 সিগমা, বাদে কি অনুদৈর্ঘ্য বিকৃতি, আরে আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি ইজ ইকুয়াল টু আলফা ইন্টু 1 মাইনাস 2 সিগমা, প্রুফ হলো। সুতরাং আয়তন বিকৃতি, এবার কারো যদি ক্যালকুলাসের অসুবিধা থাকে তাকে আমি করে দিতে পারি বীজগাণিতিক ভাবে, ওটা আরো জটিল আসবে ক্যালকুলেশন, নেগলেক্টিং এর ব্যাপার থাকে। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু তোমাদের স্কুলের জন্য ইম্পর্টেন্ট বলছি, স্কুলের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা এটার সঙ্গে আরেকটা পার্ট আছে না, দেখো পার্টটা কি, তারের দৈর্ঘ্য বৃদ্ধিতে, এটা 1 নম্বরের উত্তর হলো, কিন্তু এটা তারের দৈর্ঘ্য বৃদ্ধিতে আয়তনের কোনো পরিবর্তন না হলে দেখাও তারটির উপাদানের পয়সনের অনুপাত হাফ। আয়তনের পরিবর্তন না হওয়া মানে কি, আয়তন বিকৃতি 0, তাহলে এটা যদি তুমি 0 বসাও তাহলে আলফা ইন্টু 1 মাইনাস 2 সিগমাই তো 0 হয়ে যাচ্ছে, তাহলে সিগমার ভ্যালু কত আসবে, হাফ আসবে তো,
তাহলে সেই জন্য 2 নম্বর অঙ্কটা করার জন্য ছোট্ট করে এক্সট্রা করতে হবে তোমার। তার মানে কি 2 নম্বর অঙ্কটা করার জন্য কি করতে হবে? 1 নম্বর অঙ্কটা পুরোটা করতে হবে। হ্যাঁ, আয়তনের পরিবর্তন কোনটা? তুমি এই যে এই পর্যন্ত করতেই হবে তোমাকে। আচ্ছা, আয়তন বিকৃতি পর্যন্তই করো, যে পুরাটাই করো। আয়তন পরিবর্তন না হলে আমি তো লিখতেই পারি ডিভি বাই ভি, মানে আয়তন বিকৃতি ইজ ইকুয়াল টু 0 করে দাও। এখন নিজেরা করো একটু। তো সুতরাং আলফা ইন্টু 1 মাইনাস 2 সিগমা ইকুয়াল টু 0। তার মানে 1 মাইনাস 2 সিগমা ইকুয়াল টু 0। তার মানে সিগমা ইকুয়াল টু হাফ। বোর্ডটাতে জায়গাটা কম হয়ে গেল তো, এত নিচে লিখলে বোর্ডের। তাহলে এখানে করি 1 মাইনাস 2 সিগমা ইকুয়াল টু 0। তাহলে 2 সিগমা ইজ ইকুয়াল টু 1, তাহলে সিগমা ইকুয়াল টু হাফ। বোঝা গেল? অঙ্কটা একটু স্পেশাল ভাবে মনে রাখো, একটু কঠিন হলেও অঙ্কটা আসে, বেশিরভাগই পারে না আসলে। বাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে, নাহলে হবে না। যা থিওরি করছি থিওরির থেকে কঠিন আছে এখানে, যে কটা থিওরি করছি। এরপর হচ্ছে আমরা পরবর্তী চ্যাপ্টার শুরু করব।